মাঝরাত তখন 2টো। ঢাকা মেডিকেল কলেজ মর্গ। নতুন জয়েন করা ডোম রফিক একা ডিউটিতে। হঠাৎ তার কানে আসে মর্গের ১৩ নম্বর ফ্রিজের ভেতর থেকে নখের আঁচড় আর অস্পষ্ট গোঙানির আওয়াজ। অথচ রেকর্ড বুক বলছে ওই ফ্রিজ কি গত ৩ দিন ধরে খালি। ভয়ে কাঁপতে কাঁপতে রফিক যখন ফ্রিজটা খোলে তখন সে আবিষ্কার করে এক হাড় হিম করা দৃশ্য। ফ্রিজ খালি নয়, বরং সেখানে দলা পাকিয়ে আছে এমন কিছু যা মানুষের আকৃতি হলেও মানুষ নয়। সেই রাতে মর্গের বন্ধ দরজার ওপাশে শুরু হয় এক নারকীয় খেলা, যেখানে জীবিত আর মৃতের ব্যবধান মুছে যায়। রাত গভীর হয়, আর সেই সাথে গভীর হয় আমাদের চারপাশের ছায়াগুলো। হ্যালো লিসনার্স, আপনারা শুনছেন ভূত এফএম, আর আমি আরজে পায়েল আছি আপনাদের সাথে। আজকের রাতটা একটু অন্যরকম। আপনি কি একা? একবার জানালার দিকে তাকান তো। কাঁচের ওপাশে কি কেউ দাঁড়িয়ে আছে, নাকি ওটা শুধুই আপনার মনের ভুল? আমরা জানি না। আমরা শুধু জানি কিছু সত্য আমাদের যুক্তির বাইরে। আজকের ইমেলটা এসেছে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে। হ্যাঁ, মর্গ, যেখানে জীবনের কোলাহল শেষ হয় আর শুরু হয় অনন্ত নিস্তব্ধতা। কিন্তু সব লাশ কি সত্যিই চুপ করে থাকে, নাকি কেউ কেউ কিছু বলতে চায়? আজকের গল্পের নাম ১৩ নম্বর চেম্বার। আমার নাম রফিক। অভাবের সংসার, তাই মামার কথায় ঢাকা মেডিকেল মর্গের ডোম হিসাবে জয়েন করেছিলাম। কাজটা সহজ, লাশ পাহারা দেওয়া, পোস্টমর্টেমের পর বডি সেলাই করা আর ফ্রিজে রাখা। প্রথম গা ছমছম করত, লাশের গায়ের ওই ভ্যাপসা গন্ধে বমি আসত। কিন্তু অভাব মানুষকে সব সহায় দেয়। সেদিন ছিল আমার ডিউটির ৭ম রাত। বাইরে তুমুল বৃষ্টি। মর্গের বিশাল হলরুমটার এক কোণায় আমার টেবিল, সামনে সারি সারি স্টিলের ফ্রিজ। পুরো ঘরটা ঠান্ডা, এসির টেম্পারেচার মাইনাসে নামানো। এখন রাত তখন 1:40। হাতে কোনো কাজ নেই। আমি একটা বিড়ি ধরাবো ভাবছিলাম, কিন্তু ম্যাচটা খুঁজে পাচ্ছিলাম না। পকেটে হাত দিতেই আঙুলে ঠেকলো একটা শক্ত কাগজ, ডিউটি রোস্টার। আজ রাতে আমি একা। হাসিম চাচা, যিনি আমার সাথে থাকেন, তার মেয়ে অসুস্থ, তাই তিনি আজ ছুটিতে। হঠাৎ আমার টেবিলের ওপর রাখা পুরনো রেডিওটা নিজে থেকেই বেজে উঠল। আমি চমকে গেলাম। ওটার ব্যাটারি তো আমি কালই ফেলে দিয়েছি, নষ্ট হয়ে গেছে বলে। তাহলে বাজছে কি করে? গানটা চলতে চলতেই হঠাৎ আটকে গেল। একটা কর্কশ যান্ত্রিক শব্দ হলো, তারপর সব চুপ। পিনপতন নীরবতা। শুধু আমার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ঠিক তখনই শব্দটা শুরু হলো। আমি জমে গেলাম। শব্দটা আসছে আমার ঠিক সামনে থেকে, ফ্রিজগুলোর ওপাশ থেকে। কিন্তু কোন ফ্রিজ? 1 থেকে 10 সব ভর্তি। 11 আর 12তে গতকাল 2টো অ্যাক্সিডেন্টের কেস এসেছে, কিন্তু 13 নম্বর তো খালি। রেজিস্টার খাতায় আমি নিজে হাতে লিখেছি এমটি। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম, হাতে টর্চটা নিলাম। মর্গের টিউবলাইটটা ঠিক তখনই দপ করে নিভে গেল। এখন শুধু ইমার্জেন্সির লাইটের লালচে আলো জ্বলছে। পুরো মর্গটা যেন রক্তের সাগরে ভাসছে। আমি পা বাড়ালাম। বুটের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, ঠক ঠক ঠক। 13 নম্বর ফ্রিজের সামনে এসে দাঁড়ালাম। ভেতর থেকে আওয়াজটা আর আসছে না, সব শান্ত। আমি ভাবলাম হয়তো মনের ভুল, হয়তো বৃষ্টির শব্দ। আমি ঘুরে চলে আসছিলাম, ঠিক আমার পিঠের পেছনে। আপনি কি কল্পনা করতে পারছেন রফিকের অবস্থাটা? একটা খালি ফ্রিজ, ভেতর থেকে কেউ লাথি মারছে। মানুষের শক্তি কি এত হয় যে স্টিলের ভারী দরজা কাঁপিয়ে দেবে? আর যদি ভেতরে কেউ থাকেই, সে অক্সিজেন ছাড়া বাঁচল কি করে? রফিকের কি উচিত এখনই পালিয়ে যাওয়া? আমার হাত কাঁপছিল। আমি হাসিম চাচাকে ফোন দিলাম। উনি পুরনো লোক, উনি নিশ্চয়ই জানবেন। 3 বার রিং হওয়ার পর উনি ধরলেন। আমার চাচা বলল, হ্যালো রফিক, এত রাইতে ফোন দিলি কেন? কোনো ঝামেলা? চাচা, আমি মইরা জামু চাচা। এখানে কেউ আছে? 13 নম্বর ফ্রিজ,
ওটা খালি না চাচা, ভেতর থেকে কেউ লাথি মারতেছে। কি বললি? 13 নম্বর? রফিক, ভালো করে শোন, আমার কথা মন দিয়া শোন। তুই ওই ফ্রিজের ধারে কাছে গেছিস? আমি তো সামনেই দাঁড়ানো চাচা। হ্যান্ডেলটা আস্তে আস্তে ঘুরতেছে চাচা। কেউ ভেতর থেকে খোলার চেষ্টা করতেছে। সর ওইখান থেকে, দৌড়া, গার্ড রুমে গিয়ে দরজা বন্ধ কর। রফিক, ওই ফ্রিজে কোনো লাশ নাই। ওই ফ্রিজে আমরা গত 5 বছর ধরে কিচ্ছু রাখি না। কেন চাচা, কি হয়েছিল? 5 বছর আগে এক বেওয়ারিশ লাশ আসছিল, পুলিশ এনকাউন্টারের বডি। কিন্তু বডিটা যখন আমরা ফ্রিজে ঢুকাই, তখনও লোকটা পুরোপুরি মরে নাই। আমরা খেয়াল করিনি রে বাপ, আমরা খেয়াল করিনি। লোকটা ফ্রিজের ভেতর জ্ঞান ফেরার পর বাঁচার জন্য ছটফট করছিল, হাতে নখ দিয়ে আঁচড়াইয়া স্টিল কাইটা ফেলছিল। কিন্তু আমরা বাইরে থেকে শুনি নাই। সকালে যখন খুলি, উফ, ওই দৃশ্য আমি ভুলতে পারি না। চোখ দুটা খোলা আর মুখের চামড়া খাবলে খাওয়া। ওই লোক মরে নাই রফিক, ওর আত্মাটা ওই বরফের বাক্সে আটকা পড়ে আছে। চাচা, তুমি কি হাসলা? তার চাচাদাকে বলে। আমি হাসবো কেন? আমি তো কান্তাছি তোর জন্য। রফিক, তুই কি একা? হ্যাঁ, আমি তো একাই, হাসমার চাচা বলল। তাইলে তোর ফোনের ওই পাশ থেকে আরেকটা নিঃশ্বাসের শব্দ আসতেছে কেন? তোর ঠিক পাশেই কে দাঁড়িয়ে আছে রফিক? এমনটা কেনা বলল? ওখানে কেউ ছিল নাকি এটা সেই অসুরেরই চাল? রফিকের ঠিক পাশে কে দাঁড়িয়ে আছে? লিসনেস, এই মুহূর্তে আপনি আপনার ঘরের পেছনে জায়গাটা চেক করেছেন তো? আমি আস্তে আস্তে ঘাড় ঘোরালাম। আমার পাশে কেউ নেই, কিন্তু আমি অনুভব করতে পারছি বরফের মতো ঠান্ডা একটা বাতাস আমার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। 13 নম্বর ফ্রিজের হ্যান্ডেলটা সম্পূর্ণ ঘুরে গেছে। দরজাটা এখন একটু ফাঁক হয়ে আছে। সেই ফাঁক দিয়ে গলগল করে সাদা ধোঁয়া বেরোচ্ছে, আর বেরোচ্ছে একটা পচা মাংসের গন্ধ। আমার পালানো উচিত, আমি জানি আমার পালানো উচিত, কিন্তু আমার পা দুটো যেন মেজের সাথে পেরেক দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। একটা অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওই ফ্রিজের দিকে। আমি মন্ত্রমুগ্ধের মতো হাত বাড়ালাম, দরজাটা টান দিলাম। ফ্রিজটা খালি। না, ভুল বললাম। ফ্রিজের ট্রেটা বেরিয়ে এসেছে। তার উপর শুয়ে আছে একটা বডি ব্যাগ, চেন লাগানো কালো রঙের ব্যাগ। আমি কাঁপতে কাঁপতে চেনের দিকে হাত বাড়ালাম। হাসিম চাচা বলেছিলেন 5 বছর আগের লাশের কথা, কিন্তু এই ব্যাগটা তো একদম নতুন, চকচক করছে। আমি চেনটা নামালাম, লাশটার মুখ বেরিয়ে এলো। আমি চিৎকার দিতে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। লাশটা, ওটা আমি, একদম অবিকল আমি। আমার পরনে সেই একই চেক শার্ট, কপালে সেই ছোটবেলার কাটা দাগ। এমনকি আমার হাতে এখন যে ঘড়িটা আছে, লাশটার হাতেও সেই একই ঘড়ি, শুধু তফাৎ একটাই, লাশটার চোখ দুটো খোলা, আর সেই চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হঠাৎ মৃত্যু আমি, মানে ওই লাশটা, তার রক্তাক্ত ঠোঁট দুটো ফাঁক করল। রফিক, আমার ডিউটি শেষ, এবার তোর পালা। সাথে সাথে লাশটা তার 2 হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরল। কি অসম্ভব জোর সেই হাতে, মনে হচ্ছে লোহার সাঁড়াশি দিয়ে আমার শ্বাসনালী চেপে ধরেছে। আমি ছটফট করছি, নখ দিয়ে ওর হাতে খামচি দিচ্ছি, কিন্তু ওর হাতে কোনো চামড়া নেই, শুধু বরফের মতো ঠান্ডা মাংস। সে আমাকে টানছে। ফ্রিজের ভেতরে অন্ধকার, দম বন্ধ করা অন্ধকার। আমি প্রাণপণে লাথি মারলাম, টেবিলের ওপর রাখা কাঁচিটা হাতড়ে খুঁজলাম, পেলাম। আমি সজোরে কাঁচিটা বসিয়ে দিলাম ওই লাশের চোখে। হাতের বাঁধন আলগা হলো। আমি ছিটকে পড়ে গেলাম মেঝেতে, হামাগুড়ি দিয়ে দরজার দিকে দৌড়াতে চাইলাম, কিন্তু দরজাটা নেই। মর্গের যে মেন দরজা ছিল, সেখানে এখন শুধু ইটের দেয়াল। আমি বন্দি। পেছন থেকে আবার সেই শব্দটা আসছে। ট্রেটা ভেতরে ঢুকছে, আর ভেতর থেকে সেই কণ্ঠস্বর, পালাবি কোথায় রফিক? আজ থেকে তুই 13 নম্বর, আজ থেকে তুই বেওয়ারিশ। পরদিন সকালবেলা পুলিশ এসে মর্গ থেকে লাশ উদ্ধার করল। না, কোনো পুরনো লাশ নয়, গার্ডরুমের মেঝেতে পড়েছিল রফিকের নিথর দেহ। পোস্টমর্টেম রিপোর্টে ডক্টররা অবাক হয়ে গেলেন। রফিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, হার্ট অ্যাটাক। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, রফিকের সারা শরীর ছিল জমে বরফ হয়ে যাওয়া, যেন তাকে -20 ডিগ্রি তাপমাত্রায় ডিপ ফ্রিজে রাখা হয়েছিল অন্তত 10 ঘন্টা। অথচ সে পড়েছিল ফ্লোরে। পুলিশ ইনভেস্টিগেশনের সময় 13 নম্বর ফ্রিজটা খুলেছিল। সবাই ভেবেছিল ওটা খালি থাকবে, কিন্তু না। ফ্রিজের ভেতরে স্টিলের ট্রের উপর নখ দিয়ে খুব গভীরভাবে একটা নাম খোদাই করা ছিল, যেন কেউ মৃত্যুর শেষ মুহূর্তে প্রচণ্ড যন্ত্রণায় নখ দিয়ে আছড়ে আছড়ে নামটা লিখেছে। নামটা হলো রফিক। লেখাটা একদম টাটকা,
স্টিলের গা থেকে তখনও লোহার গুঁড়োগুলো ঝরছে। হাসিম চাচা চাকরিটা ছেড়ে দিয়েছেন। তিনি এখন আর ওই রাস্তার ধারের কাছেও যান না। তবে তিনি বলেন, মাঝে মাঝে গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন ১৩ নম্বর ফ্রিজের ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আসে। কেউ একজন বলে, আমার ডিউটি শেষ, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। লিসনার্স, গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা, সেটা কি শেষ হয়েছে? আপনার ঘরে তাপমাত্রা কি একটু কমে গেছে? আপনার নিজের হাতে কি একটু বরফের ছোঁয়া পাচ্ছেন? আজ রাতে ঘুমানোর আগে আপনার আলমারি বা ওয়ারড্রোবটা একবার চেক করে নেবেন। কে জানে, হয়তো কোনো এক কোনায় কেউ আপনার নাম লিখে অপেক্ষা করছে। আমি আরজে পায়েল বিদায় নিচ্ছি ভূত এফএম থেকে। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো আত্মা, নতুন কোনো আর্তনাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ডোন্ট টার্ন অফ দ্য লাইট। মাঝরাত তখন 2টো, ঢাকা মেডিকেল কলেজ মর্গ। নতুন জয়েন করা ডোম রফিক একা ডিউটিতে। হঠাৎ তার কানে আসে মর্গের ১৩ নম্বর ফ্রিজের ভেতর থেকে নখের আঁচড় আর অস্পষ্ট গোঙানির আওয়াজ। অথচ রেকর্ড বুক বলছে ওই ফ্রিজ কি গত ৩ দিন ধরে খালি। ভয়ে কাঁপতে কাঁপতে রফিক যখন ফ্রিজটা খোলে, তখন সে আবিষ্কার করে এক হাড় হিম করা দৃশ্য। ফ্রিজ খালি নয়, বরং সেখানে দলা পাকিয়ে আছে এমন কিছু যা মানুষের আকৃতি হলেও মানুষ নয়। সেই রাতে মর্গের বন্ধ দরজার ওপাশে শুরু হয় এক নারকীয় খেলা, যেখানে জীবিত আর মৃতের ব্যবধান মুছে যায়। রাত গভীর হয়, আর সেই সাথে গভীর হয় আমাদের চারপাশের ছায়াগুলো। হ্যালো লিসনার্স, আপনারা শুনছেন ভূত এফএম, আর আমি আরজে পায়েল আছি আপনাদের সাথে। আজকের রাতটা একটু অন্যরকম। আপনি কি একা? একবার জানালার দিকে তাকান তো। কাঁচের ওপাশে কি কেউ দাঁড়িয়ে আছে? নাকি ওটা শুধুই আপনার মনের ভুল? আমরা জানি না। আমরা শুধু জানি কিছু সত্য আমাদের যুক্তির বাইরে। আজকের ইমেলটা এসেছে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে। হ্যাঁ, মর্গ, যেখানে জীবনের কোলাহল শেষ হয় আর শুরু হয় অনন্ত নিস্তব্ধতা। কিন্তু সব লাশ কি সত্যিই চুপ করে থাকে, নাকি কেউ কেউ কিছু বলতে চায়? আজকের গল্পের নাম ১৩ নম্বর চেম্বার। আমার নাম রফিক। অভাবের সংসার, তাই মামার কথায় ঢাকা মেডিকেল মর্গের ডোম হিসাবে জয়েন করেছিলাম। কাজটা সহজ, লাশ পাহারা দেওয়া, পোস্টমর্টেমের পর বডি সেলাই করা আর ফ্রিজে রাখা। প্রথম গা ছমছম করত, লাশের গায়ের ওই ভ্যাপসা গন্ধে বমি আসত। কিন্তু অভাব মানুষকে সব সহায় দেয়। সেদিন ছিল আমার ডিউটির ৭ম রাত। বাইরে তুমুল বৃষ্টি। মর্গের বিশাল হলরুমটার এক কোনায় আমার টেবিল, সামনে সারি সারি স্টিলের ফ্রিজ। পুরো ঘরটা ঠান্ডা, এসির টেম্পারেচার মাইনাসে নামানো। এখন রাত তখন 1:40। হাতে কোনো কাজ নেই। আমি একটা বিড়ি ধরাবো ভাবছিলাম, কিন্তু ম্যাচটা খুঁজে পাচ্ছিলাম না। পকেটে হাত দিতেই আঙুলে ঠেকলো একটা শক্ত কাগজ, ডিউটি রোস্টার। আজ রাতে আমি একা। হাসিম চাচা, যিনি আমার সাথে থাকেন, তার মেয়ে অসুস্থ, তাই তিনি আজ ছুটিতে। হঠাৎ আমার টেবিলের ওপর রাখা পুরনো রেডিওটা নিজে থেকেই বেজে উঠল। আমি চমকে গেলাম। ওটার ব্যাটারি তো আমি কালই ফেলে দিয়েছি, নষ্ট হয়ে গেছে বলে। তাহলে বাজছে কি করে? গানটা চলতে চলতেই হঠাৎ আটকে গেল। একটা কর্কশ যান্ত্রিক শব্দ হলো, তারপর সব চুপ। পিনপতন নীরবতা, শুধু আমার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ঠিক তখনই শব্দটা শুরু হলো। আমি জমে গেলাম। শব্দটা আসছে আমার ঠিক সামনে থেকে, ফ্রিজগুলোর ওপাশ থেকে। কিন্তু কোন ফ্রিজ? 1 থেকে 10 সব ভর্তি। 11 আর 12তে গতকাল 2টো অ্যাক্সিডেন্টের কেস এসেছে, কিন্তু 13 নম্বর তো খালি। রেজিস্টার খাতায় আমি নিজে হাতে লিখেছি এমটি। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম, হাতে টর্চটা নিলাম। মর্গের টিউবলাইটটা ঠিক তখনই দপ করে নিভে গেল। এখন শুধু ইমার্জেন্সির লাইটের লালচে আলো জ্বলছে। পুরো মর্গটা যেন রক্তের সাগরে ভাসছে। আমি পা বাড়ালাম, বুটের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। ঠক ঠক ঠক। 13 নম্বর ফ্রিজের সামনে এসে দাঁড়ালাম। ভেতর থেকে আওয়াজটা আর আসছে না, সব শান্ত।
আমি ভাবলাম হয়তো মনের ভুল, হয়তো বৃষ্টির শব্দ। আমি ঘুরে চলে আসছিলাম, ঠিক আমার পিঠের পেছনে। আপনি কি কল্পনা করতে পারছেন রফিকের অবস্থাটা? একটা খালি ফ্রিজ, ভেতর থেকে কেউ লাথি মারছে। মানুষের শক্তি কি এত হয় যে স্টিলের ভারী দরজা কাঁপিয়ে দেবে? আর যদি ভেতরে কেউ থাকেই, সে অক্সিজেন ছাড়া বাঁচল কি করে? রফিকের কি উচিত এখনই পালিয়ে যাওয়া? আমার হাত কাঁপছিল। আমি হাসিম চাচাকে ফোন দিলাম। উনি পুরনো লোক, উনি নিশ্চয়ই জানবেন। 3 বার রিং হওয়ার পর উনি ধরলেন। আমার চাচা বলল, হ্যালো রফিক, এত রাইতে ফোন দিলি কেন? কোনো ঝামেলা? চাচা, আমি মইরা জামু চাচা। এখানে কেউ আছে। 13 নম্বর ফ্রিজ, ওটা খালি না চাচা, ভেতর থেকে কেউ লাথি মারতেছে। কি বললি? 13 নম্বর? রফিক, ভালো করে শোন, আমার কথা মন দিয়া শোন। তুই ওই ফ্রিজের ধারে কাছে গেছিস? আমি তো সামনেই দাঁড়ানো চাচা। হ্যান্ডেলটা আস্তে আস্তে ঘুরতেছে চাচা। কেউ ভেতর থেকে খোলার চেষ্টা করতেছে। সর ওইখান থেকে, দৌড়া, গার্ড রুমে গিয়ে দরজা বন্ধ কর। রফিক, ওই ফ্রিজে কোনো লাশ নাই। ওই ফ্রিজে আমরা গত 5 বছর ধইরা কিচ্ছু রাখি না। কেন চাচা, কি হয়েছিল? 5 বছর আগে এক বেওয়ারিশ লাশ আসছিল, পুলিশ এনকাউন্টারের বডি। কিন্তু বডিটা যখন আমরা ফ্রিজে ঢুকাই, তখনও লোকটা পুরোপুরি মরে নাই। আমরা খেয়াল করিনি রে বাপ, আমরা খেয়াল করিনি। লোকটা ফ্রিজের ভেতর জ্ঞান ফেরার পর বাঁচার জন্য ছটফট করছিল, হাতে নখ দিয়ে আছড়াইয়া স্টিল কাইটা ফেলছিল। কিন্তু আমরা বাইরে থেকে শুনি নাই। সকালে যখন খুলি, উফ, ওই দৃশ্য আমি ভুলতে পারি না। চোখ দুটা খোলা আর মুখের চামড়া খাবলে খাওয়া। ওই লোক মরে নাই রফিক, ওর আত্মাটা ওই বরফের বাক্সে আটকা পড়ে আছে। চাচা, তুমি কি হাসলা? তার চাচাদাকে বলে। আমি হাসবো কেন? আমি তো কান্তাছি তোর জন্য। রফিক, তুই কি একা? হ্যাঁ, আমি তো একাই, হাসমার চাচা বলল। তাইলে তোর ফোনের ওই পাশ থেকে আরেকটা নিঃশ্বাসের শব্দ আসতেছে কেন? তোর ঠিক পাশেই কে দাঁড়িয়ে আছে রফিক? এমনটা কেনা বলল? ওখানে কেউ ছিল? নাকি এটা সেই অসুরেরই চাল? রফিকের ঠিক পাশে কে দাঁড়িয়ে আছে? লিসনার্স, এই মুহূর্তে আপনি আপনার ঘরের পেছনে জায়গাটা চেক করেছেন তো? আমি আস্তে আস্তে ঘাড় ঘোরালাম। আমার পাশে কেউ নেই, কিন্তু আমি অনুভব করতে পারছি বরফের মতো ঠান্ডা একটা বাতাস আমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। 13 নম্বর ফ্রিজের হ্যান্ডেলটা সম্পূর্ণ ঘুরে গেছে। দরজাটা এখন একটু ফাঁক হয়ে আছে। সেই ফাঁক দিয়ে গলগল করে সাদা ধোঁয়া বেরোচ্ছে, আর বেরোচ্ছে একটা পচা মাংসের গন্ধ। আমার পালানো উচিত, আমি জানি আমার পালানো উচিত, কিন্তু আমার পা দুটো যেন মেজের সাথে পেরেক দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। একটা অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওই ফ্রিজের দিকে। আমি মন্ত্রমুগ্ধের মতো হাত বাড়ালাম, দরজাটা টান দিলাম। ফ্রিজটা খালি। না, ভুল বললাম। ফ্রিজের ট্রেটা বেরিয়ে এসেছে। তার উপর শুয়ে আছে একটা বডি ব্যাগ, চেন লাগানো কালো রঙের ব্যাগ। আমি কাঁপতে কাঁপতে চেনের দিকে হাত বাড়ালাম। হাসিম চাচা বলেছিলেন 5 বছর আগের লাশের কথা, কিন্তু এই ব্যাগটা তো একদম নতুন, চকচক করছে। আমি চেনটা নামালাম, লাশটার মুখ বেরিয়ে এলো। আমি চিৎকার দিতে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। লাশটা, ওটা আমি, একদম অবিকল আমি। আমার পরনে সেই একই চেক শার্ট, কপালে সেই ছোটবেলার কাটা দাগ। এমনকি আমার হাতে এখন যে ঘড়িটা আছে, লাশটার হাতেও সেই একই ঘড়ি, শুধু তফাৎ একটাই, লাশটার চোখ দুটো খোলা, আর সেই চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হঠাৎ মৃত্যু আমি, মানে ওই লাশটা, তার রক্তাক্ত ঠোঁট দুটো ফাঁক করল। রফিক, আমার ডিউটি শেষ, এবার তোর পালা। সাথে সাথে লাশটা তার 2 হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরল। কি অসম্ভব জোর সেই হাতে, মনে হচ্ছে লোহার সাঁড়াশি দিয়ে আমার শ্বাসনালী চেপে ধরেছে। আমি ছটফট করছি, নখ দিয়ে ওর হাতে খামচি দিচ্ছি, কিন্তু ওর হাতে কোনো চামড়া নেই, শুধু বরফের মতো ঠান্ডা মাংস। সে আমাকে টানছে। ফ্রিজের ভেতরে অন্ধকার, দম বন্ধ করা অন্ধকার। আমি প্রাণপণে লাথি মারলাম, টেবিলের ওপর রাখা কাঁচিটা হাতড়ে খুঁজলাম, পেলাম। আমি সজোরে কাঁচিটা বসিয়ে দিলাম ওই লাশের চোখে। হাতের বাঁধন আলগা হলো। আমি ছিটকে পড়ে গেলাম মেঝেতে, হামাগুড়ি দিয়ে দরজার দিকে দৌড়াতে চাইলাম, কিন্তু দরজাটা নেই। মর্গের যে মেন দরজা ছিল, সেখানে এখন শুধু ইটের দেয়াল। আমি বন্দি। পেছন থেকে আবার সেই শব্দটা আসছে, ট্রেটা ভেতরে ঢুকছে, আর ভেতর থেকে সেই কণ্ঠস্বর, পালাবি কোথায় রফিক? আজ থেকে তুই 13 নম্বর, আজ থেকে তুই
বেওয়ারিশ। পরদিন সকালবেলা পুলিশ এসে মর্গ থেকে লাশ উদ্ধার করল। না, কোনো পুরনো লাশ নয়, গার্ডরুমের মেঝেতে পড়েছিল রফিকের নিথর দেহ। পোস্টমর্টেম রিপোর্টে ডক্টররা অবাক হয়ে গেলেন। রফিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, হার্ট অ্যাটাক। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, রফিকের সারা শরীর ছিল জমে বরফ হয়ে যাওয়া, যেন তাকে -20 ডিগ্রি তাপমাত্রায় ডিপ ফ্রিজে রাখা হয়েছিল অন্তত 10 ঘন্টা। অথচ সে পড়েছিল ফ্লোরে। পুলিশ ইনভেস্টিগেশনের সময় 13 নম্বর ফ্রিজটা খুলেছিল। সবাই ভেবেছিল ওটা খালি থাকবে, কিন্তু না। ফ্রিজের ভেতরে স্টিলের ট্রের ওপর নখ দিয়ে খুব গভীরভাবে একটা নাম খোদাই করা ছিল, যেন কেউ মৃত্যুর শেষ মুহূর্তে প্রচণ্ড যন্ত্রণায় নখ দিয়ে আছড়ে আছড়ে নামটা লিখেছে। নামটা হলো রফিক। লেখাটা একদম টাটকা। স্টিলের গা থেকে তখনও লোহার গুঁড়োগুলো ঝরছে। হাসিম চাচা চাকরিটা ছেড়ে দিয়েছেন। তিনি এখন আর ওই রাস্তার ধারের কাছেও যান না। তবে তিনি বলেন, মাঝে মাঝে গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন 13 নম্বর ফ্রিজের ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আসে। কেউ একজন বলে, আমার ডিউটি শেষ, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। লিসনার্স, গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা, সেটা কি শেষ হয়েছে? আপনার ঘরে তাপমাত্রা কি একটু কমে গেছে? আপনার নিজের হাতে কি একটু বরফের ছোঁয়া পাচ্ছেন? আজ রাতে ঘুমানোর আগে আপনার আলমারি বা ওয়ার্ড্রোবটা একবার চেক করে নেবেন। কে জানে, হয়তো কোনো এক কোনায় কেউ আপনার নাম লিখে অপেক্ষা করছে। আমি RJ পায়েল বিদায় নিচ্ছি ভূত FM থেকে। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো আত্মা, নতুন কোনো আর্তনাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ডোন্ট টার্ন অফ দ্য লাইট। মাঝরাত তখন 2টো, ঢাকা মেডিকেল কলেজ মর্গ। নতুন জয়েন করা ডোম রফিক একা ডিউটিতে। হঠাৎ তার কানে আসে মর্গের 13 নম্বর ফ্রিজের ভেতর থেকে নখের আঁচড় আর অস্পষ্ট গোঙানির আওয়াজ। অথচ রেকর্ড বুক বলছে ওই ফ্রিজ কি গত 3 দিন ধরে খালি। ভয়ে কাঁপতে কাঁপতে রফিক যখন ফ্রিজটা খোলে, তখন সে আবিষ্কার করে এক হাড় হিম করা দৃশ্য। ফ্রিজ খালি নয়, বরং সেখানে দলা পাকিয়ে আছে এমন কিছু যা মানুষের আকৃতি হলেও মানুষ নয়। সেই রাতে মর্গের বন্ধ দরজার ওপাশে শুরু হয় এক নারকীয় খেলা, যেখানে জীবিত আর মৃতের ব্যবধান মুছে যায়। রাত গভীর হয়, আর সেই সাথে গভীর হয় আমাদের চারপাশের ছায়াগুলো। হ্যালো লিসনার্স, আপনারা শুনছেন ভূত FM, আর আমি RJ পায়েল আছি আপনাদের সাথে। আজকের রাতটা একটু অন্যরকম। আপনি কি একা? একবার জানালার দিকে তাকান তো। কাঁচের ওপাশে কি কেউ দাঁড়িয়ে আছে? নাকি ওটা শুধুই আপনার মনের ভুল? আমরা জানি না। আমরা শুধু জানি কিছু সত্য আমাদের যুক্তির বাইরে। আজকের ইমেলটা এসেছে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে। হ্যাঁ, মর্গ, যেখানে জীবনের কোলাহল শেষ হয় আর শুরু হয় অনন্ত নিস্তব্ধতা। কিন্তু সব লাশ কি সত্যিই চুপ করে থাকে, নাকি কেউ কেউ কিছু বলতে চায়? আজকের গল্পের নাম 13 নম্বর চেম্বার। আমার নাম রফিক। অভাবের সংসার, তাই মামার কথায় ঢাকা মেডিকেল মর্গের ডোম হিসাবে জয়েন করেছিলাম। কাজটা সহজ, লাশ পাহারা দেওয়া, পোস্টমর্টেমের পর বডি সেলাই করা আর ফ্রিজে রাখা। প্রথম গা ছমছম করত, লাশের গায়ের ওই ভ্যাপসা গন্ধে বমি আসত। কিন্তু অভাব মানুষকে সব সহায় দেয়। সেদিন ছিল আমার ডিউটির 7ম রাত। বাইরে তুমুল বৃষ্টি। মর্গের বিশাল হলরুমটার এক কোনায় আমার টেবিল, সামনে সারি সারি স্টিলের ফ্রিজ। পুরো ঘরটা ঠান্ডা, এসির টেম্পারেচার -এ নামানো। এখন রাত তখন 1:40। হাতে কোনো কাজ নেই। আমি একটা বিড়ি ধরাবো ভাবছিলাম, কিন্তু ম্যাচটা খুঁজে পাচ্ছিলাম না। পকেটে হাত দিতেই আঙুলে ঠেকলো একটা শক্ত কাগজ, ডিউটি রোস্টার। আজ রাতে আমি একা। হাসিম চাচা, যিনি আমার সাথে থাকেন, তার মেয়ে অসুস্থ, তাই তিনি আজ ছুটিতে। হঠাৎ আমার টেবিলের ওপর রাখা পুরনো রেডিওটা নিজে থেকেই বেজে উঠল। আমি চমকে গেলাম। ওটার ব্যাটারি তো আমি কালই ফেলে দিয়েছি, নষ্ট হয়ে গেছে বলে। তাহলে বাজছে কি করে? গানটা চলতে চলতেই হঠাৎ আটকে গেল। একটা কর্কশ যান্ত্রিক শব্দ হলো, তারপর সব চুপ। পিন পতন নীরবতা, শুধু আমার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ঠিক তখনই শব্দটা শুরু হলো। আমি জমে গেলাম।
শব্দটা আসছে আমার ঠিক সামনে থেকে, ফ্রিজগুলোর অপাস থেকে। কিন্তু কোন ফ্রিজ? 1 থেকে 10 সব ভর্তি। 11 আর 12তে গতকাল দুটো অ্যাক্সিডেন্টের কেস এসেছে, কিন্তু 13 নম্বর তো খালি। রেজিস্টার খাতায় আমি নিজে হাতে লিখেছি এমটি। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম, হাতে টর্চটা নিলাম। মর্গের টিউবলাইটটা ঠিক তখনই দপ করে নিভে গেল। এখন শুধু ইমার্জেন্সির লাইটের লালচে আলো জ্বলছে। পুরো মর্গটা যেন রক্তের সাগরে ভাসছে। আমি পা বাড়ালাম, বুটের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। ঠক ঠক ঠক। 13 নম্বর ফ্রিজের সামনে এসে দাঁড়ালাম। ভেতর থেকে আওয়াজটা আর আসছে না, সব শান্ত। আমি ভাবলাম হয়তো মনের ভুল, হয়তো বৃষ্টির শব্দ। আমি ঘুরে চলে আসছিলাম, ঠিক আমার পিঠের পেছনে। আপনি কি কল্পনা করতে পারছেন রফিকের অবস্থাটা? একটা খালি ফ্রিজ, ভেতর থেকে কেউ লাথি মারছে। মানুষের শক্তি কি এত হয় যে স্টিলের ভারী দরজা কাঁপিয়ে দেবে? আর যদি ভেতরে কেউ থাকেই, সে অক্সিজেন ছাড়া বাঁচল কি করে? রফিকের কি উচিত এখনই পালিয়ে যাওয়া? আমার হাত কাঁপছিল। আমি হাসিম চাচাকে ফোন দিলাম। উনি পুরনো লোক, উনি নিশ্চয়ই জানবেন। 3 বার রিং হওয়ার পর উনি ধরলেন। আমার চাচা বলল, হ্যালো রফিক, এত রাইতে ফোন দিলি কেন? কোনো ঝামেলা? চাচা, আমি মইরা জামু চাচা, এখানে কেউ আছে। 13 নম্বর ফ্রিজ, ওটা খালি না চাচা, ভেতর থেকে কেউ লাথি মারতেছে। কি বললি? 13 নম্বর? রফিক, ভালো করে শোন, আমার কথা মন দিয়া শোন। তুই ওই ফ্রিজের ধারে কাছে গেছিস? আমি তো সামনেই দাঁড়ানো চাচা। হ্যান্ডেলটা আস্তে আস্তে ঘুরতেছে চাচা। কেউ ভেতর থেকে খোলার চেষ্টা করতেছে। সর ওইখান থেকে, দৌড়া, গার্ড রুমে গিয়ে দরজা বন্ধ কর। রফিক, ওই ফ্রিজে কোনো লাশ নাই। ওই ফ্রিজে আমরা গত 5 বছর ধরে কিচ্ছু রাখি না। কেন চাচা, কি হয়েছিল? 5 বছর আগে এক বেওয়ারিশ লাশ আসছিল, পুলিশ এনকাউন্টারের বডি। কিন্তু বডিটা যখন আমরা ফ্রিজে ঢুকাই, তখনও লোকটা পুরোপুরি মরে নাই। আমরা খেয়াল করিনি রে বাপ, আমরা খেয়াল করিনি। লোকটা ফ্রিজের ভেতর জ্ঞান ফেরার পর বাঁচার জন্য ছটফট করছিল, হাতে নখ দিয়ে আছড়াইয়া স্টিল কাইটা ফেলছিল। কিন্তু আমরা বাইরে থেকে শুনি নাই। সকালে যখন খুলি, উফ, ওই দৃশ্য আমি ভুলতে পারি না। চোখ দুটা খোলা আর মুখের চামড়া খাবলে খাওয়া। ওই লোক মরে নাই রফিক, ওর আত্মাটা ওই বরফের বাক্সে আটকা পড়ে আছে। চাচা, তুমি কি হাসলা? তার চাচাদাকে বলে। আমি হাসবো কেন? আমি তো কান্তাছি তোর জন্য। রফিক, তুই কি একা? হ্যাঁ, আমি তো একাই, হাসমার চাচা বলল। তাইলে তোর ফোনের ওই পাশ থেকে আরেকটা নিঃশ্বাসের শব্দ আসতেছে কেন? তোর ঠিক পাশেই কে দাঁড়িয়ে আছে রফিক? এমনটা কেনা বলল? ওখানে কেউ ছিল? নাকি এটা সেই অসুরেরই চাল? রফিকের ঠিক পাশে কে দাঁড়িয়ে আছে? লিসনার্স, এই মুহূর্তে আপনি আপনার ঘরের পেছনে জায়গাটা চেক করেছেন তো? আমি আস্তে আস্তে ঘাড় ঘোরালাম। আমার পাশে কেউ নেই, কিন্তু আমি অনুভব করতে পারছি বরফের মতো ঠান্ডা একটা বাতাস আমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। 13 নম্বর ফ্রিজের হ্যান্ডেলটা সম্পূর্ণ ঘুরে গেছে। দরজাটা এখন একটু ফাঁক হয়ে আছে। সেই ফাঁক দিয়ে গলগল করে সাদা ধোঁয়া বেরোচ্ছে, আর বেরোচ্ছে একটা পচা মাংসের গন্ধ। আমার পালানো উচিত, আমি জানি আমার পালানো উচিত, কিন্তু আমার পা দুটো যেন মেজের সাথে পেরেক দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। একটা অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওই ফ্রিজের দিকে। আমি মন্ত্রমুগ্ধের মতো হাত বাড়ালাম, দরজাটা টান দিলাম। ফ্রিজটা খালি। না, ভুল বললাম। ফ্রিজের ট্রেটা বেরিয়ে এসেছে। তার উপর শুয়ে আছে একটা বডি ব্যাগ, চেন লাগানো কালো রঙের ব্যাগ। আমি কাঁপতে কাঁপতে চেনের দিকে হাত বাড়ালাম। হাসিম চাচা বলেছিলেন 5 বছর আগের লাশের কথা, কিন্তু এই ব্যাগটা তো একদম নতুন, চকচক করছে। আমি চেনটা নামালাম, লাশটার মুখ বেরিয়ে এলো। আমি চিৎকার দিতে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। লাশটা, ওটা আমি, একদম অবিকল আমি। আমার পরনে সেই একই চেক শার্ট, কপালে সেই ছোটবেলার কাটা দাগ। এমনকি আমার হাতে এখন যে ঘড়িটা আছে, লাশটার হাতেও সেই একই ঘড়ি, শুধু তফাৎ একটাই, লাশটার চোখ দুটো খোলা, আর সেই চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হঠাৎ মৃত্যু আমি, মানে ওই লাশটা, তার রক্তাক্ত ঠোঁট দুটো ফাঁক করল। রফিক, আমার ডিউটি শেষ, এবার তোর পালা। সাথে সাথে লাশটা তার 2 হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরল।
কি অসম্ভব জোর সেই হাতে, মনে হচ্ছে লোহার সাঁড়াশি দিয়ে আমার শ্বাসনালী চেপে ধরেছে। আমি ছটফট করছি, নখ দিয়ে ওর হাতে খামচি দিচ্ছি, কিন্তু ওর হাতে কোনো চামড়া নেই, শুধু বরফের মতো ঠান্ডা মাংস। সে আমাকে টানছে। ফ্রিজের ভেতরে অন্ধকার, দম বন্ধ করা অন্ধকার। আমি প্রাণপণে লাথি মারলাম, টেবিলের ওপর রাখা কাঁচিটা হাতড়ে খুঁজলাম, পেলাম। আমি সজোরে কাঁচিটা বসিয়ে দিলাম ওই লাশের চোখে। হাতের বাঁধন আলগা হলো। আমি ছিটকে পড়ে গেলাম মেঝেতে, হামাগুড়ি দিয়ে দরজার দিকে দৌড়াতে চাইলাম, কিন্তু দরজাটা নেই। মর্গের যে মেন দরজা ছিল সেখানে এখন শুধু ইটের দেয়াল। আমি বন্দি। পেছন থেকে আবার সেই শব্দটা আসছে। ট্রেটা ভেতরে ঢুকছে, আর ভেতর থেকে সেই কণ্ঠস্বর, পালাবি কোথায় রফিক? আজ থেকে তুই 13 নম্বর, আজ থেকে তুই বেওয়ারিশ। পরদিন সকালবেলা পুলিশ এসে মর্গ থেকে লাশ উদ্ধার করল। না, কোনো পুরনো লাশ নয়, গার্ডরুমের মেঝেতে পড়েছিল রফিকের নিথর দেহ। পোস্টমর্টেম রিপোর্টে ডক্টররা অবাক হয়ে গেলেন। রফিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, হার্ট অ্যাটাক। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, রফিকের সারা শরীর ছিল জমে বরফ হয়ে যাওয়া, যেন তাকে -20 ডিগ্রি তাপমাত্রায় ডিপ ফ্রিজে রাখা হয়েছিল অন্তত 10 ঘন্টা। অথচ সে পড়েছিল ফ্লোরে। পুলিশ ইনভেস্টিগেশনের সময় 13 নম্বর ফ্রিজটা খুলেছিল। সবাই ভেবেছিল ওটা খালি থাকবে, কিন্তু না। ফ্রিজের ভেতরে স্টিলের ট্রের উপর নখ দিয়ে খুব গভীরভাবে একটা নাম খোদাই করা ছিল, যেন কেউ মৃত্যুর শেষ মুহূর্তে প্রচণ্ড যন্ত্রণায় নখ দিয়ে আছড়ে আছড়ে নামটা লিখেছে। নামটা হলো রফিক। লেখাটা একদম টাটকা। স্টিলের গা থেকে তখনও লোহার গুঁড়োগুলো ঝরছে। হাসিম চাচা চাকরিটা ছেড়ে দিয়েছেন, তিনি এখন আর ওই রাস্তার ধারের কাছেও যান না। তবে তিনি বলেন, মাঝে মাঝে গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন 13 নম্বর ফ্রিজের ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আসে। কেউ একজন বলে, আমার ডিউটি শেষ, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। লিসনার্স, গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা, সেটা কি শেষ হয়েছে? আপনার ঘরে তাপমাত্রা কি একটু কমে গেছে? আপনার নিজের হাতে কি একটু বরফের ছোঁয়া পাচ্ছেন? আজ রাতে ঘুমানোর আগে আপনার আলমারি বা ওয়ার্ড্রোবটা একবার চেক করে নেবেন। কে জানে, হয়তো কোনো এক কোনায় কেউ আপনার নাম লিখে অপেক্ষা করছে। আমি RJ পায়েল বিদায় নিচ্ছি ভূত FM থেকে। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো আত্মা, নতুন কোনো আর্তনাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ডোন্ট টার্ন অফ দ্য লাইট। মাঝরাত তখন 2টো, ঢাকা মেডিকেল কলেজ মর্গ। নতুন জয়েন করা ডোম রফিক একা ডিউটিতে। হঠাৎ তার কানে আসে মর্গের 13 নম্বর ফ্রিজের ভেতর থেকে নখের আঁচড় আর অস্পষ্ট গোঙানির আওয়াজ। অথচ রেকর্ড বুক বলছে ওই ফ্রিজ কি গত 3 দিন ধরে খালি। ভয়ে কাঁপতে কাঁপতে রফিক যখন ফ্রিজটা খোলে, তখন সে আবিষ্কার করে এক হাড় হিম করা দৃশ্য। ফ্রিজ খালি নয়, বরং সেখানে দলা পাকিয়ে আছে এমন কিছু যা মানুষের আকৃতি হলেও মানুষ নয়। সেই রাতে মর্গের বন্ধ দরজার ওপাশে শুরু হয় এক নারকীয় খেলা, যেখানে জীবিত আর মৃতের ব্যবধান মুছে যায়। রাত গভীর হয়, আর সেই সাথে গভীর হয় আমাদের চারপাশের ছায়াগুলো। হ্যালো লিসনার্স, আপনারা শুনছেন ভূত FM, আর আমি RJ পায়েল আছি আপনাদের সাথে। আজকের রাতটা একটু অন্যরকম। আপনি কি একা? একবার জানালার দিকে তাকান তো। কাঁচের ওপাশে কি কেউ দাঁড়িয়ে আছে? নাকি ওটা শুধুই আপনার মনের ভুল? আমরা জানি না। আমরা শুধু জানি কিছু সত্য আমাদের যুক্তির বাইরে। আজকের ইমেলটা এসেছে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে। হ্যাঁ, মর্গ, যেখানে জীবনের কোলাহল শেষ হয় আর শুরু হয় অনন্ত নিস্তব্ধতা। কিন্তু সব লাশ কি সত্যিই চুপ করে থাকে, নাকি কেউ কেউ কিছু বলতে চায়? আজকের গল্পের নাম 13 নম্বর চেম্বার। আমার নাম রফিক। অভাবের সংসার, তাই মামার কথায় ঢাকা মেডিকেল মর্গের ডোম হিসাবে জয়েন করেছিলাম। কাজটা সহজ, লাশ পাহারা দেওয়া, পোস্টমর্টেমের পর বডি সেলাই করা আর ফ্রিজে রাখা। প্রথম গা ছমছম করত, লাশের গায়ের ওই ভ্যাপসা গন্ধে বমি আসত, কিন্তু অভাব মানুষকে সব সহায় দেয়। সেদিন ছিল আমার ডিউটির 7ম রাত। বাইরে তুমুল বৃষ্টি। মর্গের বিশাল হলরুমটার এক কোনায় আমার টেবিল, সামনে সারি সারি স্টিলের ফ্রিজ। পুরো ঘরটা ঠান্ডা, এসির টেম্পারেচার -এ নামানো।
এখন রাত তখন 1:40 হাতে কোনো কাজ নেই। আমি একটা বিড়ি ধরাবো ভাবছিলাম, কিন্তু ম্যাচটা খুঁজে পাচ্ছিলাম না। পকেটে হাত দিতেই আঙুলে ঠেকলো একটা শক্ত কাগজ, ডিউটি রোস্টার। আজ রাতে আমি একা। হাসিম চাচা, যিনি আমার সাথে থাকেন, তার মেয়ে অসুস্থ, তাই তিনি আজ ছুটিতে। হঠাৎ আমার টেবিলের ওপর রাখা পুরনো রেডিওটা নিজে থেকেই বেজে উঠল। আমি চমকে গেলাম। ওটার ব্যাটারি তো আমি কালই ফেলে দিয়েছি, নষ্ট হয়ে গেছে বলে। তাহলে বাজছে কি করে? গানটা চলতে চলতেই হঠাৎ আটকে গেল। একটা কর্কশ যান্ত্রিক শব্দ হলো, তারপর সব চুপ। পিন পতন নীরবতা, শুধু আমার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ঠিক তখনই শব্দটা শুরু হলো। আমি জমে গেলাম। শব্দটা আসছে আমার ঠিক সামনে থেকে, ফ্রিজগুলোর অপাশ থেকে। কিন্তু কোন ফ্রিজ? 1 থেকে 10 সব ভর্তি। 11 আর 12তে গতকাল দুটো অ্যাক্সিডেন্টের কেস এসেছে, কিন্তু 13 নম্বর তো খালি। রেজিস্টার খাতায় আমি নিজে হাতে লিখেছি এমটি। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম, হাতে টর্চটা নিলাম। মর্গের টিউবলাইটটা ঠিক তখনই দপ করে নিভে গেল। এখন শুধু ইমার্জেন্সির লাইটের লালচে আলো জ্বলছে। পুরো মর্গটা যেন রক্তের সাগরে ভাসছে। আমি পা বাড়ালাম, বুটের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। ঠক ঠক ঠক। 13 নম্বর ফ্রিজের সামনে এসে দাঁড়ালাম। ভেতর থেকে আওয়াজটা আর আসছে না, সব শান্ত। আমি ভাবলাম হয়তো মনের ভুল, হয়তো বৃষ্টির শব্দ। আমি ঘুরে চলে আসছিলাম, ঠিক আমার পিঠের পেছনে। আপনি কি কল্পনা করতে পারছেন রফিকের অবস্থাটা? একটা খালি ফ্রিজ, ভেতর থেকে কেউ লাথি মারছে। মানুষের শক্তি কি এত হয় যে স্টিলের ভারী দরজা কাঁপিয়ে দেবে? আর যদি ভেতরে কেউ থাকেই, সে অক্সিজেন ছাড়া বাঁচল কি করে? রফিকের কি উচিত এখনই পালিয়ে যাওয়া? আমার হাত কাঁপছিল। আমি হাসিম চাচাকে ফোন দিলাম। উনি পুরনো লোক, উনি নিশ্চয়ই জানবেন। 3 বার রিং হওয়ার পর উনি ধরলেন। আমার চাচা বলল, হ্যালো রফিক, এত রাইতে ফোন দিলি কেন? কোনো ঝামেলা? চাচা, আমি মইরা জামু চাচা, এখানে কেউ আছে। 13 নম্বর ফ্রিজ, ওটা খালি না চাচা, ভেতর থেকে কেউ লাথি মারতেছে। কি বললি? 13 নম্বর? রফিক, ভালো করে শোন, আমার কথা মন দিয়া শোন। তুই ওই ফ্রিজের ধারে কাছে গেছিস? আমি তো সামনেই দাঁড়ানো চাচা। হ্যান্ডেলটা আস্তে আস্তে ঘুরতেছে চাচা। কেউ ভেতর থেকে খোলার চেষ্টা করতেছে। সর ওইখান থেকে, দৌড়া, গার্ড রুমে গিয়ে দরজা বন্ধ কর। রফিক, ওই ফ্রিজে কোনো লাশ নাই। ওই ফ্রিজে আমরা গত 5 বছর ধরে কিচ্ছু রাখি না। কেন চাচা, কি হয়েছিল? 5 বছর আগে এক বেওয়ারিশ লাশ আসছিল, পুলিশ এনকাউন্টারের বডি। কিন্তু বডিটা যখন আমরা ফ্রিজে ঢুকাই, তখনও লোকটা পুরোপুরি মরে নাই। আমরা খেয়াল করিনি রে বাপ, আমরা খেয়াল করিনি। লোকটা ফ্রিজের ভেতর জ্ঞান ফেরার পর বাঁচার জন্য ছটফট করছিল, হাতে নখ দিয়ে আছড়াইয়া স্টিল কাইটা ফেলছিল। কিন্তু আমরা বাইরে থেকে শুনি নাই। সকালে যখন খুলি, উফ, ওই দৃশ্য আমি ভুলতে পারি না। চোখ দুটা খোলা আর মুখের চামড়া খাবলে খাওয়া। ওই লোক মরে নাই রফিক, ওর আত্মাটা ওই বরফের বাক্সে আটকা পড়ে আছে। চাচা, তুমি কি হাসলা? তার চাচাদাকে বলে। আমি হাসবো কেন? আমি তো কান্তাছি তোর জন্য। রফিক, তুই কি একা? হ্যাঁ, আমি তো একাই, হাসমার চাচা বলল। তাইলে তোর ফোনের ওই পাশ থেকে আরেকটা নিঃশ্বাসের শব্দ আসতেছে কেন? তোর ঠিক পাশেই কে দাঁড়িয়ে আছে রফিক? এমনটা কেনা বলল? ওখানে কেউ ছিল? নাকি এটা সেই অসুরেরই চাল? রফিকের ঠিক পাশে কে দাঁড়িয়ে আছে? লিসনার্স, এই মুহূর্তে আপনি আপনার ঘরের পেছনে জায়গাটা চেক করেছেন তো? আমি আস্তে আস্তে ঘাড় ঘোরালাম। আমার পাশে কেউ নেই, কিন্তু আমি অনুভব করতে পারছি বরফের মতো ঠান্ডা একটা বাতাস আমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। 13 নম্বর ফ্রিজের হ্যান্ডেলটা সম্পূর্ণ ঘুরে গেছে। দরজাটা এখন একটু ফাঁক হয়ে আছে। সেই ফাঁক দিয়ে গলগল করে সাদা ধোঁয়া বেরোচ্ছে, আর বেরোচ্ছে একটা পচা মাংসের গন্ধ। আমার পালানো উচিত, আমি জানি আমার পালানো উচিত, কিন্তু আমার পা দুটো যেন মেজের সাথে পেরেক দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। একটা অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওই ফ্রিজের দিকে। আমি মন্ত্রমুগ্ধের মতো হাত বাড়ালাম, দরজাটা টান দিলাম। ফ্রিজটা খালি। না, ভুল বললাম। ফ্রিজের ট্রেটা বেরিয়ে এসেছে। তার উপর শুয়ে আছে একটা বডি ব্যাগ, চেন লাগানো কালো রঙের ব্যাগ। আমি কাঁপতে কাঁপতে চেনের দিকে হাত বাড়ালাম।
হাসিম চাচা বলেছিলেন 5 বছর আগের লাশের কথা, কিন্তু এই ব্যাগটা তো একদম নতুন, চকচক করছে। আমি চেনটা নামালাম, লাশটার মুখ বেরিয়ে এলো। আমি চিৎকার দিতে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। লাশটা, ওটা আমি, একদম অবিকল আমি। আমার পরনে সেই একই চেক শার্ট, কপালে সেই ছোটবেলার কাটা দাগ। এমনকি আমার হাতে এখন যে ঘড়িটা আছে, লাশটার হাতেও সেই একই ঘড়ি, শুধু তফাৎ একটাই, লাশটার চোখ দুটো খোলা, আর সেই চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হঠাৎ মৃত্যু আমি, মানে ওই লাশটা, তার রক্তাক্ত ঠোঁট দুটো ফাঁক করল। রফিক, আমার ডিউটি শেষ, এবার তোর পালা। সাথে সাথে লাশটা তার 2 হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরল। কি অসম্ভব জোর সেই হাতে, মনে হচ্ছে লোহার সাঁড়াশি দিয়ে আমার শ্বাসনালী চেপে ধরেছে। আমি ছটফট করছি, নখ দিয়ে ওর হাতে খামচি দিচ্ছি, কিন্তু ওর হাতে কোনো চামড়া নেই, শুধু বরফের মতো ঠান্ডা মাংস। সে আমাকে টানছে। ফ্রিজের ভেতরে অন্ধকার, দম বন্ধ করা অন্ধকার। আমি প্রাণপণে লাথি মারলাম, টেবিলের ওপর রাখা কাঁচিটা হাতড়ে খুঁজলাম, পেলাম। আমি সজোরে কাঁচিটা বসিয়ে দিলাম ওই লাশের চোখে। হাতের বাঁধন আলগা হলো। আমি ছিটকে পড়ে গেলাম মেঝেতে, হামাগুড়ি দিয়ে দরজার দিকে দৌড়াতে চাইলাম, কিন্তু দরজাটা নেই। মর্গের যে মেন দরজা ছিল, সেখানে এখন শুধু ইটের দেয়াল। আমি বন্দি। পেছন থেকে আবার সেই শব্দটা আসছে, ট্রেটা ভেতরে ঢুকছে, আর ভেতর থেকে সেই কণ্ঠস্বর, পালাবি কোথায় রফিক? আজ থেকে তুই 13 নম্বর, আজ থেকে তুই বেওয়ারিশ। পরদিন সকালবেলা পুলিশ এসে মর্গ থেকে লাশ উদ্ধার করল। না, কোনো পুরনো লাশ নয়, গার্ডরুমের মেঝেতে পড়েছিল রফিকের নিথর দেহ। পোস্টমর্টেম রিপোর্টে ডক্টররা অবাক হয়ে গেলেন। রফিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, হার্ট অ্যাটাক। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, রফিকের সারা শরীর ছিল জমে বরফ হয়ে যাওয়া, যেন তাকে -20 ডিগ্রি তাপমাত্রায় ডিপ ফ্রিজে রাখা হয়েছিল অন্তত 10 ঘন্টা। অথচ সে পড়েছিল ফ্লোরে। পুলিশ ইনভেস্টিগেশনের সময় 13 নম্বর ফ্রিজটা খুলেছিল। সবাই ভেবেছিল ওটা খালি থাকবে, কিন্তু না। ফ্রিজের ভেতরে স্টিলের ট্রের ওপর নখ দিয়ে খুব গভীরভাবে একটা নাম খোদাই করা ছিল, যেন কেউ মৃত্যুর শেষ মুহূর্তে প্রচণ্ড যন্ত্রণায় নখ দিয়ে আছড়ে আছড়ে নামটা লিখেছে। নামটা হলো রফিক। লেখাটা একদম টাটকা, স্টিলের গা থেকে তখনও লোহার গুঁড়োগুলো ঝরছে। হাসিম চাচা চাকরিটা ছেড়ে দিয়েছেন, তিনি এখন আর ওই রাস্তার ধারের কাছেও যান না। তবে তিনি বলেন, মাঝে মাঝে গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন 13 নম্বর ফ্রিজের ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আসে। কেউ একজন বলে, আমার ডিউটি শেষ, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। লিসনার্স, গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা, সেটা কি শেষ হয়েছে? আপনার ঘরে তাপমাত্রা কি একটু কমে গেছে? আপনার নিজের হাতে কি একটু বরফের ছোঁয়া পাচ্ছেন? আজ রাতে ঘুমানোর আগে আপনার আলমারি বা ওয়ার্ড্রোবটা একবার চেক করে নেবেন। কে জানে, হয়তো কোনো এক কোনায় কেউ আপনার নাম লিখে অপেক্ষা করছে। আমি RJ পায়েল বিদায় নিচ্ছি ভূত FM থেকে। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো আত্মা, নতুন কোনো আর্তনাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ডোন্ট টার্ন অফ দ্য লাইট। মাঝরাত তখন 2টো, ঢাকা মেডিকেল কলেজ মর্গ। নতুন জয়েন করা ডোম রফিক একা ডিউটিতে। হঠাৎ তার কানে আসে মর্গের 13 নম্বর ফ্রিজের ভেতর থেকে নখের আঁচড় আর অস্পষ্ট গোঙানির আওয়াজ। অথচ রেকর্ড বুক বলছে ওই ফ্রিজ কি গত 3 দিন ধরে খালি। ভয়ে কাঁপতে কাঁপতে রফিক যখন ফ্রিজটা খোলে, তখন সে আবিষ্কার করে এক হাড় হিম করা দৃশ্য। ফ্রিজ খালি নয়, বরং সেখানে দলা পাকিয়ে আছে এমন কিছু যা মানুষের আকৃতি হলেও মানুষ নয়। সেই রাতে মর্গের বন্ধ দরজার ওপাশে শুরু হয় এক নারকীয় খেলা, যেখানে জীবিত আর মৃতের ব্যবধান মুছে যায়। রাত গভীর হয়, আর সেই সাথে গভীর হয় আমাদের চারপাশের ছায়াগুলো। হ্যালো লিসনার্স, আপনারা শুনছেন ভূত FM, আর আমি RJ পায়েল আছি আপনাদের সাথে। আজকের রাতটা একটু অন্যরকম। আপনি কি একা? একবার জানালার দিকে তাকান তো, কাঁচের ওপাশে কি কেউ দাঁড়িয়ে আছে? নাকি ওটা শুধুই আপনার মনের ভুল? আমরা জানি না। আমরা শুধু জানি কিছু সত্য আমাদের যুক্তির বাইরে। আজকের ইমেলটা এসেছে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে। হ্যাঁ, মর্গ, যেখানে জীবনের কোলাহল শেষ হয় আর শুরু হয় অনন্ত নিস্তব্ধতা।
কিন্তু সব লাশ কি সত্যিই চুপ করে থাকে, নাকি কেউ কেউ কিছু বলতে চায়? আজকের গল্পের নাম ১৩ নম্বর চেম্বার। আমার নাম রফিক। অভাবের সংসার, তাই মামার কথায় ঢাকা মেডিকেল মর্গের ডোম হিসাবে জয়েন করেছিলাম। কাজটা সহজ, লাশ পাহারা দেওয়া, পোস্টমর্টেমের পর বডি সেলাই করা আর ফ্রিজে রাখা। প্রথম গা ছমছম করত, লাশের গায়ের ওই ভ্যাপসা গন্ধে বমি আসত, কিন্তু অভাব মানুষকে সব সহায় দেয়। সেদিন ছিল আমার ডিউটির ৭ম রাত। বাইরে তুমুল বৃষ্টি। মর্গের বিশাল হলরুমটার এক কোণায় আমার টেবিল, সামনে সারি সারি স্টিলের ফ্রিজ। পুরো ঘরটা ঠান্ডা, এসির টেম্পারেচার মাইনাসে নামানো। এখন রাত তখন 1:40। হাতে কোনো কাজ নেই। আমি একটা বিড়ি ধরাবো ভাবছিলাম, কিন্তু ম্যাচটা খুঁজে পাচ্ছিলাম না। পকেটে হাত দিতেই আঙুলে ঠেকলো একটা শক্ত কাগজ, ডিউটি রোস্টার। আজ রাতে আমি একা। হাসিম চাচা, যিনি আমার সাথে থাকেন, তার মেয়ে অসুস্থ, তাই তিনি আজ ছুটিতে। হঠাৎ আমার টেবিলের ওপর রাখা পুরনো রেডিওটা নিজে থেকেই বেজে উঠল। আমি চমকে গেলাম। ওটার ব্যাটারি তো আমি কালই ফেলে দিয়েছি, নষ্ট হয়ে গেছে বলে। তাহলে বাজছে কি করে? গানটা চলতে চলতেই হঠাৎ আটকে গেল। একটা কর্কশ যান্ত্রিক শব্দ হলো, তারপর সব চুপ। পিনপতন নীরবতা, শুধু আমার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ঠিক তখনই শব্দটা শুরু হলো। আমি জমে গেলাম। শব্দটা আসছে আমার ঠিক সামনে থেকে, ফ্রিজগুলোর অপাশ থেকে। কিন্তু কোন ফ্রিজ? 1 থেকে 10 সব ভর্তি। 11 আর 12তে গতকাল দুটো অ্যাক্সিডেন্টের কেস এসেছে, কিন্তু 13 নম্বর তো খালি। রেজিস্টার খাতায় আমি নিজে হাতে লিখেছি, এমটি। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম, হাতে টর্চটা নিলাম। মর্গের টিউবলাইটটা ঠিক তখনই দপ করে নিভে গেল। এখন শুধু ইমার্জেন্সির লাইটের লালচে আলো জ্বলছে। পুরো মর্গটা যেন রক্তের সাগরে ভাসছে। আমি পা বাড়ালাম, বুটের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। ঠক ঠক ঠক। 13 নম্বর ফ্রিজের সামনে এসে দাঁড়ালাম। ভেতর থেকে আওয়াজটা আর আসছে না, সব শান্ত। আমি ভাবলাম হয়তো মনের ভুল, হয়তো বৃষ্টির শব্দ। আমি ঘুরে চলে আসছিলাম, ঠিক আমার পিঠের পেছনে। আপনি কি কল্পনা করতে পারছেন রফিকের অবস্থাটা? একটা খালি ফ্রিজ, ভেতর থেকে কেউ লাথি মারছে। মানুষের শক্তি কি এত হয় যে স্টিলের ভারী দরজা কাঁপিয়ে দেবে? আর যদি ভেতরে কেউ থাকেই, সে অক্সিজেন ছাড়া বাঁচল কি করে? রফিকের কি উচিত এখনই পালিয়ে যাওয়া? আমার হাত কাঁপছিল। আমি হাসিম চাচাকে ফোন দিলাম। উনি পুরনো লোক, উনি নিশ্চয়ই জানবেন। 3 বার রিং হওয়ার পর উনি ধরলেন। আমার চাচা বলল, হ্যালো রফিক, এত রাইতে ফোন দিলি কেন? কোনো ঝামেলা? চাচা, আমি মইরা জামু চাচা, এখানে কেউ আছে। 13 নম্বর ফ্রিজ, ওটা খালি না চাচা, ভেতর থেকে কেউ লাথি মারতেছে। কি বললি? 13 নম্বর? রফিক, ভালো করে শোন, আমার কথা মন দিয়া শোন। তুই ওই ফ্রিজের ধারে কাছে গেছিস? আমি তো সামনেই দাঁড়ানো চাচা। হ্যান্ডেলটা আস্তে আস্তে ঘুরতেছে চাচা। কেউ ভেতর থেকে খোলার চেষ্টা করতেছে। সর ওইখান থেকে, দৌড়া, গার্ড রুমে গিয়ে দরজা বন্ধ কর। রফিক, ওই ফ্রিজে কোনো লাশ নাই। ওই ফ্রিজে আমরা গত 5 বছর ধরে কিচ্ছু রাখি না। কেন চাচা, কি হয়েছিল? 5 বছর আগে এক বেওয়ারিশ লাশ আসছিল, পুলিশ এনকাউন্টারের বডি। কিন্তু বডিটা যখন আমরা ফ্রিজে ঢুকাই, তখনও লোকটা পুরোপুরি মরে নাই। আমরা খেয়াল করিনি রে বাপ, আমরা খেয়াল করিনি। লোকটা ফ্রিজের ভেতর জ্ঞান ফেরার পর বাঁচার জন্য ছটফট করছিল, হাতে নখ দিয়ে আছড়াইয়া স্টিল কাইটা ফেলছিল। কিন্তু আমরা বাইরে থেকে শুনি নাই। সকালে যখন খুলি, উফ, ওই দৃশ্য আমি ভুলতে পারি না। চোখ দুটা খোলা আর মুখের চামড়া খাবলে খাওয়া। ওই লোক মরে নাই রফিক, ওর আত্মাটা ওই বরফের বাক্সে আটকা পড়ে আছে। চাচা, তুমি কি হাসলা? তার চাচাদাকে বলে। আমি হাসবো কেন? আমি তো কান্তাছি তোর জন্য। রফিক, তুই কি একা? হ্যাঁ, আমি তো একাই, হাসমার চাচা বলল। তাইলে তোর ফোনের ওই পাশ থেকে আরেকটা নিঃশ্বাসের শব্দ আসতেছে কেন? তোর ঠিক পাশেই কে দাঁড়িয়ে আছে রফিক? এমনটা কেনা বলল? ওখানে কেউ ছিল? নাকি এটা সেই অসুরেরই চাল? রফিকের ঠিক পাশে কে দাঁড়িয়ে আছে? লিসনেস,
এই মুহূর্তে আপনি আপনার ঘরের পেছনে জায়গাটা চেক করেছেন তো? আমি আস্তে আস্তে ঘাড় ঘোরালাম। আমার পাশে কেউ নেই, কিন্তু আমি অনুভব করতে পারছি বরফের মতো ঠান্ডা একটা বাতাস আমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। ১৩ নম্বর ফ্রিজের হ্যান্ডেলটা সম্পূর্ণ ঘুরে গেছে। দরজাটা এখন একটু ফাঁক হয়ে আছে। সেই ফাঁক দিয়ে গলগল করে সাদা ধোঁয়া বেরোচ্ছে, আর বেরোচ্ছে একটা পচা মাংসের গন্ধ। আমার পালানো উচিত, আমি জানি আমার পালানো উচিত, কিন্তু আমার পা দুটো যেন মেঝের সাথে পেরেক দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। একটা অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওই ফ্রিজের দিকে। আমি মন্ত্রমুগ্ধের মতো হাত বাড়ালাম, দরজাটা টান দিলাম। ফ্রিজটা খালি। না, ভুল বললাম। ফ্রিজের ট্রেটা বেরিয়ে এসেছে। তার উপর শুয়ে আছে একটা বডি ব্যাগ, চেন লাগানো কালো রঙের ব্যাগ। আমি কাঁপতে কাঁপতে চেনের দিকে হাত বাড়ালাম। হাসিম চাচা বলেছিলেন 5 বছর আগের লাশের কথা, কিন্তু এই ব্যাগটা তো একদম নতুন, চকচক করছে। আমি চেনটা নামালাম। লাশটার মুখ বেরিয়ে এলো। আমি চিৎকার দিতে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। লাশটা, ওটা আমি, একদম অবিকল আমি। আমার পরনে সেই একই চেক শার্ট, কপালে সেই ছোটবেলার কাটা দাগ। এমনকি আমার হাতে এখন যে ঘড়িটা আছে, লাশটার হাতেও সেই একই ঘড়ি, শুধু তফাৎ একটাই, লাশটার চোখ দুটো খোলা, আর সেই চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হঠাৎ মৃত্যু আমি, মানে ওই লাশটা, তার রক্তাক্ত ঠোঁট দুটো ফাঁক করল। রফিক, আমার ডিউটি শেষ, এবার তোর পালা। সাথে সাথে লাশটা তার 2 হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরল। কি অসম্ভব জোর সেই হাতে, মনে হচ্ছে লোহার সাঁড়াশি দিয়ে আমার শ্বাসনালী চেপে ধরেছে। আমি ছটফট করছি, নখ দিয়ে ওর হাতে খামচি দিচ্ছি, কিন্তু ওর হাতে কোনো চামড়া নেই, শুধু বরফের মতো ঠান্ডা মাংস। সে আমাকে টানছে। ফ্রিজের ভেতরে অন্ধকার, দম বন্ধ করা অন্ধকার। আমি প্রাণপণে লাথি মারলাম। টেবিলের ওপর রাখা কাঁচিটা হাতড়ে খুঁজলাম, পেলাম। আমি সজোরে কাঁচিটা বসিয়ে দিলাম ওই লাশের চোখে। হাতের বাঁধন আলগা হলো। আমি ছিটকে পড়ে গেলাম মেঝেতে। হামাগুড়ি দিয়ে দরজার দিকে দৌড়াতে চাইলাম, কিন্তু দরজাটা নেই। মর্গের যে মেন দরজা ছিল, সেখানে এখন শুধু ইটের দেয়াল। আমি বন্দি। পেছন থেকে আবার সেই শব্দটা আসছে। ট্রেটা ভেতরে ঢুকছে, আর ভেতর থেকে সেই কণ্ঠস্বর, পালাবি কোথায় রফিক? আজ থেকে তুই 13 নম্বর, আজ থেকে তুই বেওয়ারিশ। পরদিন সকালবেলা পুলিশ এসে মর্গ থেকে লাশ উদ্ধার করল। না, কোনো পুরনো লাশ নয়, গার্ডরুমের মেঝেতে পড়েছিল রফিকের নিথর দেহ। পোস্টমর্টেম রিপোর্টে ডক্টররা অবাক হয়ে গেলেন। রফিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, হার্ট অ্যাটাক। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, রফিকের সারা শরীর ছিল জমে বরফ হয়ে যাওয়া, যেন তাকে -20 ডিগ্রি তাপমাত্রায় ডিপ ফ্রিজে রাখা হয়েছিল অন্তত 10 ঘন্টা। অথচ সে পড়েছিল ফ্লোরে। পুলিশ ইনভেস্টিগেশনের সময় 13 নম্বর ফ্রিজটা খুলেছিল। সবাই ভেবেছিল ওটা খালি থাকবে, কিন্তু না। ফ্রিজের ভেতরে স্টিলের ট্রের উপর নখ দিয়ে খুব গভীরভাবে একটা নাম খোদাই করা ছিল, যেন কেউ মৃত্যুর শেষ মুহূর্তে প্রচণ্ড যন্ত্রণায় নখ দিয়ে আছড়ে আছড়ে নামটা লিখেছে। নামটা হলো রফিক। লেখাটা একদম টাটকা। স্টিলের গা থেকে তখনও লোহার গুঁড়োগুলো ঝরছে। হাসিম চাচা চাকরিটা ছেড়ে দিয়েছেন। তিনি এখন আর ওই রাস্তার ধারের কাছেও যান না। তবে তিনি বলেন, মাঝে মাঝে গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন 13 নম্বর ফ্রিজের ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আসে। কেউ একজন বলে, আমার ডিউটি শেষ, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। লিসনার্স, গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা, সেটা কি শেষ হয়েছে? আপনার ঘরে তাপমাত্রা কি একটু কমে গেছে? আপনার নিজের হাতে কি একটু বরফের ছোঁয়া পাচ্ছেন? আজ রাতে ঘুমানোর আগে আপনার আলমারি বা ওয়ার্ড্রোবটা একবার চেক করে নেবেন। কে জানে, হয়তো কোনো এক কোনায় কেউ আপনার নাম লিখে অপেক্ষা করছে। আমি RJ পায়েল বিদায় নিচ্ছি ভূত FM থেকে। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো আত্মা, নতুন কোনো আর্তনাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ডোন্ট টার্ন অফ দ্য লাইট। মাঝরাত তখন 2টো, ঢাকা মেডিকেল কলেজ মর্গ। নতুন জয়েন করা ডোম রফিক একা ডিউটিতে। হঠাৎ তার কানে আসে মর্গের 13 নম্বর ফ্রিজের ভেতর থেকে নখের আঁচড় আর অস্পষ্ট গোঙানির আওয়াজ। অথচ রেকর্ড বুক বলছে ওই ফ্রিজ কি গত 3 দিন ধরে খালি। ভয়ে কাঁপতে কাঁপতে রফিক যখন ফ্রিজটা খোলে, তখন সে আবিষ্কার করে এক হাড় হিম করা দৃশ্য। ফ্রিজ খালি নয়, বরং সেখানে দলা পাকিয়ে আছে এমন কিছু যা মানুষের আকৃতি হলেও মানুষ নয়। সেই রাতে মর্গের বন্ধ দরজার ওপাশে শুরু হয় এক নারকীয় খেলা, যেখানে জীবিত আর মৃতের ব্যবধান
মুছে যায়। রাত গভীর হয় আর সেই সাথে গভীর হয় আমাদের চারপাশের ছায়াগুলো। হ্যালো লিসনার্স, আপনারা শুনছেন ভূত এফএম, আর আমি আরজে পায়েল আছি আপনাদের সাথে। আজকের রাতটা একটু অন্যরকম। আপনি কি একা? একবার জানালার দিকে তাকান তো। কাঁচের ওপাশে কি কেউ দাঁড়িয়ে আছে, নাকি ওটা শুধুই আপনার মনের ভুল? আমরা জানি না। আমরা শুধু জানি কিছু সত্য আমাদের যুক্তির বাইরে। আজকের ইমেলটা এসেছে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে। হ্যাঁ, মর্গ, যেখানে জীবনের কোলাহল শেষ হয় আর শুরু হয় অনন্ত নিস্তব্ধতা। কিন্তু সব লাশ কি সত্যিই চুপ করে থাকে, নাকি কেউ কেউ কিছু বলতে চায়? আজকের গল্পের নাম ১৩ নম্বর চেম্বার। আমার নাম রফিক। অভাবের সংসার, তাই মামার কথায় ঢাকা মেডিকেল মর্গের ডোম হিসাবে জয়েন করেছিলাম। কাজটা সহজ, লাশ পাহারা দেওয়া, পোস্টমর্টেমের পর বডি সেলাই করা আর ফ্রিজে রাখা। প্রথম গা ছমছম করত, লাশের গায়ের ওই ভ্যাপসা গন্ধে বমি আসত। কিন্তু অভাব মানুষকে সব সহায় দেয়। সেদিন ছিল আমার ডিউটির ৭ম রাত। বাইরে তুমুল বৃষ্টি। মর্গের বিশাল হলরুমটার এক কোণায় আমার টেবিল, সামনে সারি সারি স্টিলের ফ্রিজ। পুরো ঘরটা ঠান্ডা, এসির টেম্পারেচার মাইনাসে নামানো। এখন রাত তখন 1:40। হাতে কোনো কাজ নেই। আমি একটা বিড়ি ধরাবো ভাবছিলাম, কিন্তু ম্যাচটা খুঁজে পাচ্ছিলাম না। পকেটে হাত দিতেই আঙুলে ঠেকল একটা শক্ত কাগজ, ডিউটি রোস্টার। আজ রাতে আমি একা। হাসিম চাচা, যিনি আমার সাথে থাকেন, তার মেয়ে অসুস্থ, তাই তিনি আজ ছুটিতে। হঠাৎ আমার টেবিলের ওপর রাখা পুরনো রেডিওটা নিজে থেকেই বেজে উঠল। আমি চমকে গেলাম। ওটার ব্যাটারি তো আমি কালই ফেলে দিয়েছি, নষ্ট হয়ে গেছে বলে। তাহলে বাজছে কি করে? গানটা চলতে চলতেই হঠাৎ আটকে গেল। একটা কর্কশ যান্ত্রিক শব্দ হলো, তারপর সব চুপ। পিনপতন নীরবতা, শুধু আমার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ঠিক তখনই শব্দটা শুরু হলো। আমি জমে গেলাম। শব্দটা আসছে আমার ঠিক সামনে থেকে, ফ্রিজগুলোর ওপাশ থেকে। কিন্তু কোন ফ্রিজ? 1 থেকে 10 সব ভর্তি। 11 আর 12তে গতকাল দুটো অ্যাক্সিডেন্টের কেস এসেছে, কিন্তু 13 নম্বর তো খালি। রেজিস্টার খাতায় আমি নিজে হাতে লিখেছি এমটি। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম, হাতে টর্চটা নিলাম। মর্গের টিউবলাইটটা ঠিক তখনই দপ করে নিভে গেল। এখন শুধু ইমার্জেন্সির লাইটের লালচে আলো জ্বলছে। পুরো মর্গটা যেন রক্তের সাগরে ভাসছে। আমি পা বাড়ালাম, বুটের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। ঠক ঠক ঠক। 13 নম্বর ফ্রিজের সামনে এসে দাঁড়ালাম। ভেতর থেকে আওয়াজটা আর আসছে না, সব শান্ত। আমি ভাবলাম হয়তো মনের ভুল, হয়তো বৃষ্টির শব্দ। আমি ঘুরে চলে আসছিলাম, ঠিক আমার পিঠের পেছনে। আপনি কি কল্পনা করতে পারছেন রফিকের অবস্থাটা? একটা খালি ফ্রিজ, ভেতর থেকে কেউ লাথি মারছে। মানুষের শক্তি কি এত হয় যে স্টিলের ভারী দরজা কাঁপিয়ে দেবে? আর যদি ভেতরে কেউ থাকেই, সে অক্সিজেন ছাড়া বাঁচল কি করে? রফিকের কি উচিত এখনই পালিয়ে যাওয়া? আমার হাত কাঁপছিল। আমি হাসিম চাচাকে ফোন দিলাম। উনি পুরনো লোক, উনি নিশ্চয়ই জানবেন। 3 বার রিং হওয়ার পর উনি ধরলেন। আমার চাচা বলল, হ্যালো রফিক, এত রাইতে ফোন দিলি কেন? কোনো ঝামেলা? চাচা, আমি মইরা জামু চাচা। এখানে কেউ আছে। 13 নম্বর ফ্রিজ, ওটা খালি না চাচা। ভেতর থেকে কেউ লাথি মারতেছে। কি বললি? 13 নম্বর? রফিক, ভালো করে শোন, আমার কথা মন দিয়া শোন। তুই ওই ফ্রিজের ধারে কাছে গেছিস? আমি তো সামনেই দাঁড়ানো চাচা। হ্যান্ডেলটা আস্তে আস্তে ঘুরতেছে চাচা। কেউ ভেতর থেকে খোলার চেষ্টা করতেছে। সর ওইখান থেকে, দৌড়া, গার্ড রুমে গিয়ে দরজা বন্ধ কর। রফিক, ওই ফ্রিজে কোনো লাশ নাই। ওই ফ্রিজে আমরা গত 5 বছর ধরে কিচ্ছু রাখি না। কেন চাচা, কি হয়েছিল? 5 বছর আগে এক বেওয়ারিশ লাশ আসছিল, পুলিশ এনকাউন্টারের বডি। কিন্তু বডিটা যখন আমরা ফ্রিজে ঢুকাই, তখনও লোকটা পুরোপুরি মরে নাই। আমরা খেয়াল করিনি রে বাপ, আমরা খেয়াল করিনি।
লোকটা ফ্রিজের ভেতর জ্ঞান ফেরার পর বাঁচার জন্য ছটফট করছিল, হাতে নখ দিয়ে আছড়াইয়া স্টিল কাইটা ফেলছিল, কিন্তু আমরা বাইরে থেকে শুনি নাই। সকালে যখন খুলি, উফ, ওই দৃশ্য আমি ভুলতে পারি না। চোখ দুটা খোলা আর মুখের চামড়া খাবলে খাওয়া। ওই লোক মরে নাই রফিক, ওর আত্মাটা ওই বরফের বাক্সে আটকা পড়ে আছে। চাচা, তুমি কি হাসলা? তার চাচাদাকে বলে। আমি হাসবো কেন? আমি তো কান্তাছি তোর জন্য। রফিক, তুই কি একা? হ্যাঁ, আমি তো একাই, হাসমার চাচা বলল। তাইলে তোর ফোনের ওই পাশ থেকে আরেকটা নিঃশ্বাসের শব্দ আসতেছে কেন? তোর ঠিক পাশেই কে দাঁড়িয়ে আছে রফিক? এমনটা কেনা বলল? ওখানে কেউ ছিল? নাকি এটা সেই অসুরেরই চাল? রফিকের ঠিক পাশে কে দাঁড়িয়ে আছে? লিসনার্স, এই মুহূর্তে আপনি আপনার ঘরের পেছনে জায়গাটা চেক করেছেন তো? আমি আস্তে আস্তে ঘাড় ঘোরালাম। আমার পাশে কেউ নেই, কিন্তু আমি অনুভব করতে পারছি বরফের মতো ঠান্ডা একটা বাতাস আমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। ১৩ নম্বর ফ্রিজের হ্যান্ডেলটা সম্পূর্ণ ঘুরে গেছে। দরজাটা এখন একটু ফাঁক হয়ে আছে। সেই ফাঁক দিয়ে গলগল করে সাদা ধোঁয়া বেরোচ্ছে, আর বেরোচ্ছে একটা পচা মাংসের গন্ধ। আমার পালানো উচিত, আমি জানি আমার পালানো উচিত, কিন্তু আমার পা দুটো যেন মেজের সাথে পেরেক দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। একটা অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওই ফ্রিজের দিকে। আমি মন্ত্রমুগ্ধের মতো হাত বাড়ালাম, দরজাটা টান দিলাম। ফ্রিজটা খালি। না, ভুল বললাম। ফ্রিজের ট্রেটা বেরিয়ে এসেছে। তার উপর শুয়ে আছে একটা বডি ব্যাগ, চেন লাগানো কালো রঙের ব্যাগ। আমি কাঁপতে কাঁপতে চেনের দিকে হাত বাড়ালাম। হাসিম চাচা বলেছিলেন 5 বছর আগের লাশের কথা, কিন্তু এই ব্যাগটা তো একদম নতুন, চকচক করছে। আমি চেনটা নামালাম, লাশটার মুখ বেরিয়ে এলো। আমি চিৎকার দিতে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। লাশটা, ওটা আমি, একদম অবিকল আমি। আমার পরনে সেই একই চেক শার্ট, কপালে সেই ছোটবেলার কাটা দাগ। এমনকি আমার হাতে এখন যে ঘড়িটা আছে, লাশটার হাতেও সেই একই ঘড়ি, শুধু তফাৎ একটাই, লাশটার চোখ দুটো খোলা, আর সেই চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হঠাৎ মৃত্যু আমি, মানে ওই লাশটা, তার রক্তাক্ত ঠোঁট দুটো ফাঁক করল। রফিক, আমার ডিউটি শেষ, এবার তোর পালা। সাথে সাথে লাশটা তার 2 হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরল। কি অসম্ভব জোর সেই হাতে, মনে হচ্ছে লোহার সাঁড়াশি দিয়ে আমার শ্বাসনালী চেপে ধরেছে। আমি ছটফট করছি, নখ দিয়ে ওর হাতে খামচি দিচ্ছি, কিন্তু ওর হাতে কোনো চামড়া নেই, শুধু বরফের মতো ঠান্ডা মাংস। সে আমাকে টানছে। ফ্রিজের ভেতরে অন্ধকার, দম বন্ধ করা অন্ধকার। আমি প্রাণপণে লাথি মারলাম, টেবিলের ওপর রাখা কাঁচিটা হাতড়ে খুঁজলাম, পেলাম। আমি সজোরে কাঁচিটা বসিয়ে দিলাম ওই লাশের চোখে। হাতের বাঁধন আলগা হলো। আমি ছিটকে পড়ে গেলাম মেঝেতে, হামাগুড়ি দিয়ে দরজার দিকে দৌড়াতে চাইলাম, কিন্তু দরজাটা নেই। মর্গের যে মেন দরজা ছিল, সেখানে এখন শুধু ইটের দেয়াল। আমি বন্দি। পেছন থেকে আবার সেই শব্দটা আসছে, ট্রেটা ভেতরে ঢুকছে, আর ভেতর থেকে সেই কণ্ঠস্বর, পালাবি কোথায় রফিক? আজ থেকে তুই 13 নম্বর, আজ থেকে তুই বেওয়ারিশ। পরদিন সকালবেলা পুলিশ এসে মর্গ থেকে লাশ উদ্ধার করল। না, কোনো পুরনো লাশ নয়, গার্ডরুমের মেঝেতে পড়েছিল রফিকের নিথর দেহ। পোস্টমর্টেম রিপোর্টে ডক্টররা অবাক হয়ে গেলেন। রফিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, হার্ট অ্যাটাক। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, রফিকের সারা শরীর ছিল জমে বরফ হয়ে যাওয়া, যেন তাকে -20 ডিগ্রি তাপমাত্রায় ডিপ ফ্রিজে রাখা হয়েছিল অন্তত 10 ঘন্টা। অথচ সে পড়েছিল ফ্লোরে। পুলিশ ইনভেস্টিগেশনের সময় 13 নম্বর ফ্রিজটা খুলেছিল। সবাই ভেবেছিল ওটা খালি থাকবে, কিন্তু না। ফ্রিজের ভেতরে স্টিলের ট্রের ওপর নখ দিয়ে খুব গভীরভাবে একটা নাম খোদাই করা ছিল, যেন কেউ মৃত্যুর শেষ মুহূর্তে প্রচণ্ড যন্ত্রণায় নখ দিয়ে আছড়ে আছড়ে নামটা লিখেছে। নামটা হলো রফিক। লেখাটা একদম টাটকা, স্টিলের গা থেকে তখনও লোহার গুঁড়োগুলো ঝরছে। হাসিম চাচা চাকরিটা ছেড়ে দিয়েছেন, তিনি এখন আর ওই রাস্তার ধারের কাছেও যান না। তবে তিনি বলেন, মাঝে মাঝে গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন 13 নম্বর ফ্রিজের ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আসে। কেউ একজন বলে, আমার ডিউটি শেষ, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। লিসনার্স, গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা, সেটা কি শেষ হয়েছে? আপনার ঘরে তাপমাত্রা কি একটু কমে গেছে? আপনার নিজের হাতে কি একটু বরফের ছোঁয়া পাচ্ছেন? আজ রাতে ঘুমানোর আগে আপনার আলমারি বা ওয়ার্ড্রোবটা একবার চেক করে নেবেন। কে জানে, হয়তো কোনো এক কোনায় কেউ আপনার নাম লিখে অপেক্ষা করছে। আমি আর জে পায়েল বিদায় নিচ্ছি ভূত FM থেকে। দেখা হবে আগামী এপিসোডে।
নতুন কোনো আত্মা, নতুন কোনো আর্তনাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ডোন্ট টার্ন অফ দ্য লাইট। মাঝরাত তখন 2টো, ঢাকা মেডিকেল কলেজ মর্গ। নতুন জয়েন করা ডোম রফিক একা ডিউটিতে। হঠাৎ তার কানে আসে মর্গের ১৩ নম্বর ফ্রিজের ভেতর থেকে নখের আঁচড় আর অস্পষ্ট গোঙানির আওয়াজ। অথচ রেকর্ড বুক বলছে ওই ফ্রিজ কি গত ৩ দিন ধরে খালি। ভয়ে কাঁপতে কাঁপতে রফিক যখন ফ্রিজটা খোলে, তখন সে আবিষ্কার করে এক হাড় হিম করা দৃশ্য। ফ্রিজ খালি নয়, বরং সেখানে দলা পাকিয়ে আছে এমন কিছু যা মানুষের আকৃতি হলেও মানুষ নয়। সেই রাতে মর্গের বন্ধ দরজার ওপাশে শুরু হয় এক নারকীয় খেলা, যেখানে জীবিত আর মৃতের ব্যবধান মুছে যায়। রাত গভীর হয়, আর সেই সাথে গভীর হয় আমাদের চারপাশের ছায়াগুলো। হ্যালো লিসনার্স, আপনারা শুনছেন ভূত এফএম, আর আমি আরজে পায়েল আছি আপনাদের সাথে। আজকের রাতটা একটু অন্যরকম। আপনি কি একা? একবার জানালার দিকে তাকান তো। কাঁচের ওপাশে কি কেউ দাঁড়িয়ে আছে, নাকি ওটা শুধুই আপনার মনের ভুল? আমরা জানি না। আমরা শুধু জানি কিছু সত্য আমাদের যুক্তির বাইরে। আজকের ইমেলটা এসেছে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে। হ্যাঁ, মর্গ, যেখানে জীবনের কোলাহল শেষ হয় আর শুরু হয় অনন্ত নিস্তব্ধতা। কিন্তু সব লাশ কি সত্যিই চুপ করে থাকে, নাকি কেউ কেউ কিছু বলতে চায়? আজকের গল্পের নাম ১৩ নম্বর চেম্বার। আমার নাম রফিক। অভাবের সংসার, তাই মামার কথায় ঢাকা মেডিকেল মর্গের ডোম হিসাবে জয়েন করেছিলাম। কাজটা সহজ, লাশ পাহারা দেওয়া, পোস্টমর্টেমের পর বডি সেলাই করা আর ফ্রিজে রাখা। প্রথম গা ছমছম করত, লাশের গায়ের ওই ভ্যাপসা গন্ধে বমি আসত। কিন্তু অভাব মানুষকে সব সহায় দেয়। সেদিন ছিল আমার ডিউটির ৭ম রাত। বাইরে তুমুল বৃষ্টি। মর্গের বিশাল হলরুমটার এক কোণায় আমার টেবিল, সামনে সারি সারি স্টিলের ফ্রিজ। পুরো ঘরটা ঠান্ডা, এসির টেম্পারেচার মাইনাসে নামানো। এখন রাত তখন 1:40। হাতে কোনো কাজ নেই। আমি একটা বিড়ি ধরাবো ভাবছিলাম, কিন্তু ম্যাচটা খুঁজে পাচ্ছিলাম না। পকেটে হাত দিতেই আঙুলে ঠেকল একটা শক্ত কাগজ, ডিউটি রোস্টার। আজ রাতে আমি একা। হাসিম চাচা, যিনি আমার সাথে থাকেন, তার মেয়ে অসুস্থ, তাই তিনি আজ ছুটিতে। হঠাৎ আমার টেবিলের ওপর রাখা পুরনো রেডিওটা নিজে থেকেই বেজে উঠল। আমি চমকে গেলাম। ওটার ব্যাটারি তো আমি কালই ফেলে দিয়েছি, নষ্ট হয়ে গেছে বলে। তাহলে বাজছে কি করে? গানটা চলতে চলতেই হঠাৎ আটকে গেল। একটা কর্কশ যান্ত্রিক শব্দ হলো, তারপর সব চুপ। পিনপতন নীরবতা, শুধু আমার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ঠিক তখনই শব্দটা শুরু হলো। আমি জমে গেলাম। শব্দটা আসছে আমার ঠিক সামনে থেকে, ফ্রিজগুলোর ওপাশ থেকে। কিন্তু কোন ফ্রিজ? 1 থেকে 10 সব ভর্তি। 11 আর 12তে গতকাল 2টো অ্যাক্সিডেন্টের কেস এসেছে, কিন্তু 13 নম্বর তো খালি। রেজিস্টার খাতায় আমি নিজে হাতে লিখেছি এমটি। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম, হাতে টর্চটা নিলাম। মর্গের টিউবলাইটটা ঠিক তখনই দপ করে নিভে গেল। এখন শুধু ইমার্জেন্সির লাইটের লালচে আলো জ্বলছে। পুরো মর্গটা যেন রক্তের সাগরে ভাসছে। আমি পা বাড়ালাম, বুটের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। ঠক ঠক ঠক। 13 নম্বর ফ্রিজের সামনে এসে দাঁড়ালাম। ভেতর থেকে আওয়াজটা আর আসছে না, সব শান্ত। আমি ভাবলাম হয়তো মনের ভুল, হয়তো বৃষ্টির শব্দ। আমি ঘুরে চলে আসছিলাম, ঠিক আমার পিঠের পেছনে। আপনি কি কল্পনা করতে পারছেন রফিকের অবস্থাটা? একটা খালি ফ্রিজ, ভেতর থেকে কেউ লাথি মারছে। মানুষের শক্তি কি এত হয় যে স্টিলের ভারী দরজা কাঁপিয়ে দেবে? আর যদি ভেতরে কেউ থাকেই, সে অক্সিজেন ছাড়া বাঁচল কি করে? রফিকের কি উচিত এখনই পালিয়ে যাওয়া? আমার হাত কাঁপছিল। আমি হাসিম চাচাকে ফোন দিলাম। উনি পুরনো লোক, উনি নিশ্চয়ই জানবেন। 3 বার রিং হওয়ার পর উনি ধরলেন। আমার চাচা বলল, হ্যালো রফিক, এত রাইতে ফোন দিলি কেন? কোনো ঝামেলা? চাচা,
আমি আমি মইরা জামু চাচা। এখানে কেউ আছে? 13 নম্বর ফ্রিজ, ওটা খালি না চাচা, ভেতর থেকে কেউ লাথি মারতেছে। কি বললি? 13 নম্বর? রফিক, ভালো করে শোন, আমার কথা মন দিয়া শোন। তুই ওই ফ্রিজের ধারে কাছে গেছিস? আমি তো সামনেই দাঁড়ানো চাচা। হ্যান্ডেলটা আস্তে আস্তে ঘুরতেছে চাচা। কেউ ভেতর থেকে খোলার চেষ্টা করতেছে। সর ওইখান থেকে, দৌড়া, গার্ড রুমে গিয়ে দরজা বন্ধ কর। রফিক, ওই ফ্রিজে কোনো লাশ নাই। ওই ফ্রিজে আমরা গত 5 বছর ধইরা কিচ্ছু রাখি না। কেন চাচা, কি হয়েছিল? 5 বছর আগে এক বেওয়ারিশ লাশ আসছিল, পুলিশ এনকাউন্টারের বডি। কিন্তু বডিটা যখন আমরা ফ্রিজে ঢুকাই তখনও লোকটা পুরোপুরি মরে নাই। আমরা খেয়াল করিনি রে বাপ, আমরা খেয়াল করিনি। লোকটা ফ্রিজের ভেতর জ্ঞান ফেরার পর বাঁচার জন্য ছটফট করছিল, হাতে নখ দিয়ে আছড়াইয়া স্টিল কাইটা ফেলছিল। কিন্তু আমরা বাইরে থেকে শুনি নাই। সকালে যখন খুলি, উফ, ওই দৃশ্য আমি ভুলতে পারি না। চোখ দুটা খোলা আর মুখের চামড়া খাবলে খাওয়া। ওই লোক মরে নাই রফিক, ওর আত্মাটা ওই বরফের বাক্সে আটকা পড়ে আছে। চাচা, তুমি কি হাসলা? তার চাচাদাকে বলে। আমি হাসব কেন? আমি তো কান্তাছি তোর জন্য। রফিক, তুই কি একা? হ্যাঁ, আমি তো একাই, হাসমার চাচা বলল। তাইলে তোর ফোনের ওই পাশ থেকে আরেকটা নিঃশ্বাসের শব্দ আসতেছে কেন? তোর ঠিক পাশেই কে দাঁড়িয়ে আছে রফিক? এমনটা কেনা বলল? ওখানে কেউ ছিল? নাকি এটা সেই অসুরেরই চাল? রফিকের ঠিক পাশে কে দাঁড়িয়ে আছে? লিসনার্স, এই মুহূর্তে আপনি আপনার ঘরের পেছনে জায়গাটা চেক করেছেন তো? আমি আস্তে আস্তে ঘাড় ঘোরালাম। আমার পাশে কেউ নেই, কিন্তু আমি অনুভব করতে পারছি বরফের মতো ঠান্ডা একটা বাতাস আমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। 13 নম্বর ফ্রিজের হ্যান্ডেলটা সম্পূর্ণ ঘুরে গেছে। দরজাটা এখন একটু ফাঁক হয়ে আছে। সেই ফাঁক দিয়ে গলগল করে সাদা ধোঁয়া বেরোচ্ছে, আর বেরোচ্ছে একটা পচা মাংসের গন্ধ। আমার পালানো উচিত, আমি জানি আমার পালানো উচিত, কিন্তু আমার পা দুটো যেন মেজের সাথে পেরেক দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। একটা অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওই ফ্রিজের দিকে। আমি মন্ত্রমুগ্ধের মতো হাত বাড়ালাম, দরজাটা টান দিলাম। ফ্রিজটা খালি। না, ভুল বললাম। ফ্রিজের ট্রেটা বেরিয়ে এসেছে। তার উপর শুয়ে আছে একটা বডি ব্যাগ, চেন লাগানো কালো রঙের ব্যাগ। আমি কাঁপতে কাঁপতে চেনের দিকে হাত বাড়ালাম। হাসিম চাচা বলেছিলেন 5 বছর আগের লাশের কথা, কিন্তু এই ব্যাগটা তো একদম নতুন, চকচক করছে। আমি চেনটা নামালাম, লাশটার মুখ বেরিয়ে এলো। আমি চিৎকার দিতে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। লাশটা, ওটা আমি, একদম অবিকল আমি। আমার পরনে সেই একই চেক শার্ট, কপালে সেই ছোটবেলার কাটা দাগ। এমনকি আমার হাতে এখন যে ঘড়িটা আছে, লাশটার হাতেও সেই একই ঘড়ি, শুধু তফাৎ একটাই, লাশটার চোখ দুটো খোলা, আর সেই চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হঠাৎ মৃত্যু আমি, মানে ওই লাশটা, তার রক্তাক্ত ঠোঁট দুটো ফাঁক করল। রফিক, আমার ডিউটি শেষ, এবার তোর পালা। সাথে সাথে লাশটা তার 2 হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরল। কি অসম্ভব জোর সেই হাতে, মনে হচ্ছে লোহার সাঁড়াশি দিয়ে আমার শ্বাসনালী চেপে ধরেছে। আমি ছটফট করছি, নখ দিয়ে ওর হাতে খামচি দিচ্ছি, কিন্তু ওর হাতে কোনো চামড়া নেই, শুধু বরফের মতো ঠান্ডা মাংস। সে আমাকে টানছে। ফ্রিজের ভেতরে অন্ধকার, দম বন্ধ করা অন্ধকার। আমি প্রাণপণে লাথি মারলাম, টেবিলের ওপর রাখা কাঁচিটা হাতড়ে খুঁজলাম, পেলাম। আমি সজোরে কাঁচিটা বসিয়ে দিলাম ওই লাশের চোখে। হাতের বাঁধন আলগা হলো। আমি ছিটকে পড়ে গেলাম মেঝেতে, হামাগুড়ি দিয়ে দরজার দিকে দৌড়াতে চাইলাম, কিন্তু দরজাটা নেই। মর্গের যে মেন দরজা ছিল, সেখানে এখন শুধু ইটের দেয়াল। আমি বন্দি। পেছন থেকে আবার সেই শব্দটা আসছে, ট্রেটা ভেতরে ঢুকছে, আর ভেতর থেকে সেই কণ্ঠস্বর, পালাবি কোথায় রফিক? আজ থেকে তুই 13 নম্বর, আজ থেকে তুই বেওয়ারিশ। পরদিন সকালবেলা পুলিশ এসে মর্গ থেকে লাশ উদ্ধার করল। না, কোনো পুরনো লাশ নয়, গার্ডরুমের মেঝেতে পড়েছিল রফিকের নিথর দেহ। পোস্টমর্টেম রিপোর্টে ডক্টররা অবাক হয়ে গেলেন। রফিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, হার্ট অ্যাটাক। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, রফিকের সারা শরীর ছিল জমে বরফ হয়ে যাওয়া, যেন তাকে -20 ডিগ্রি তাপমাত্রায় ডিপ ফ্রিজে রাখা হয়েছিল অন্তত 10 ঘন্টা। অথচ সে পড়েছিল ফ্লোরে। পুলিশ ইনভেস্টিগেশনের সময় 13 নম্বর ফ্রিজটা খুলেছিল। সবাই ভেবেছিল ওটা খালি থাকবে, কিন্তু না। ফ্রিজের ভেতরে স্টিলের ট্রের উপর নখ দিয়ে খুব গভীরভাবে একটা নাম খোদাই করা ছিল, যেন কেউ মৃত্যুর শেষ মুহূর্তে
প্রচণ্ড যন্ত্রণায় নখ দিয়ে আছড়ে আছড়ে নামটা লিখেছে। নামটা হলো রফিক। লেখাটা একদম টাটকা। স্টিলের গা থেকে তখনও লোহার গুঁড়োগুলো ঝরছে। হাসিম চাচা চাকরিটা ছেড়ে দিয়েছেন। তিনি এখন আর ওই রাস্তার ধারের কাছেও যান না। তবে তিনি বলেন, মাঝে মাঝে গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন ১৩ নম্বর ফ্রিজের ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আসে। কেউ একজন বলে, আমার ডিউটি শেষ, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। লিসনার্স, গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা, সেটা কি শেষ হয়েছে? আপনার ঘরে তাপমাত্রা কি একটু কমে গেছে? আপনার নিজের হাতে কি একটু বরফের ছোঁয়া পাচ্ছেন? আজ রাতে ঘুমানোর আগে আপনার আলমারি বা ওয়ারড্রোবটা একবার চেক করে নেবেন। কে জানে, হয়তো কোনো এক কোনায় কেউ আপনার নাম লিখে অপেক্ষা করছে। আমি আরজে পায়েল বিদায় নিচ্ছি ভূত এফএম থেকে। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো আত্মা, নতুন কোনো আর্তনাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ডোন্ট টার্ন অফ দ্য লাইট। মাঝরাত তখন 2টো, ঢাকা মেডিকেল কলেজ মর্গ। নতুন জয়েন করা ডোম রফিক একা ডিউটিতে। হঠাৎ তার কানে আসে মর্গের ১৩ নম্বর ফ্রিজের ভেতর থেকে নখের আঁচড় আর অস্পষ্ট গোঙানির আওয়াজ। অথচ রেকর্ড বুক বলছে ওই ফ্রিজ কি গত ৩ দিন ধরে খালি। ভয়ে কাঁপতে কাঁপতে রফিক যখন ফ্রিজটা খোলে, তখন সে আবিষ্কার করে এক হাড় হিম করা দৃশ্য। ফ্রিজ খালি নয়, বরং সেখানে দলা পাকিয়ে আছে এমন কিছু যা মানুষের আকৃতি হলেও মানুষ নয়। সেই রাতে মর্গের বন্ধ দরজার ওপাশে শুরু হয় এক নারকীয় খেলা, যেখানে জীবিত আর মৃতের ব্যবধান মুছে যায়। রাত গভীর হয়, আর সেই সাথে গভীর হয় আমাদের চারপাশের ছায়াগুলো। হ্যালো লিসনার্স, আপনারা শুনছেন ভূত এফএম, আর আমি আরজে পায়েল আছি আপনাদের সাথে। আজকের রাতটা একটু অন্যরকম। আপনি কি একা? একবার জানালার দিকে তাকান তো। কাঁচের ওপাশে কি কেউ দাঁড়িয়ে আছে? নাকি ওটা শুধুই আপনার মনের ভুল? আমরা জানি না। আমরা শুধু জানি কিছু সত্য আমাদের যুক্তির বাইরে। আজকের ইমেলটা এসেছে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে। হ্যাঁ, মর্গ, যেখানে জীবনের কোলাহল শেষ হয় আর শুরু হয় অনন্ত নিস্তব্ধতা। কিন্তু সব লাশ কি সত্যিই চুপ করে থাকে, নাকি কেউ কেউ কিছু বলতে চায়? আজকের গল্পের নাম ১৩ নম্বর চেম্বার। আমার নাম রফিক। অভাবের সংসার, তাই মামার কথায় ঢাকা মেডিকেল মর্গের ডোম হিসাবে জয়েন করেছিলাম। কাজটা সহজ, লাশ পাহারা দেওয়া, পোস্টমর্টেমের পর বডি সেলাই করা আর ফ্রিজে রাখা। প্রথম গা ছমছম করত, লাশের গায়ের ওই ভ্যাপসা গন্ধে বমি আসত। কিন্তু অভাব মানুষকে সব সহায় দেয়। সেদিন ছিল আমার ডিউটির ৭ম রাত। বাইরে তুমুল বৃষ্টি। মর্গের বিশাল হলরুমটার এক কোনায় আমার টেবিল, সামনে সারি সারি স্টিলের ফ্রিজ। পুরো ঘরটা ঠান্ডা, এসির টেম্পারেচার মাইনাসে নামানো। এখন রাত তখন 1:40। হাতে কোনো কাজ নেই। আমি একটা বিড়ি ধরাবো ভাবছিলাম, কিন্তু ম্যাচটা খুঁজে পাচ্ছিলাম না। পকেটে হাত দিতেই আঙুলে ঠেকল একটা শক্ত কাগজ, ডিউটি রোস্টার। আজ রাতে আমি একা। হাসিম চাচা, যিনি আমার সাথে থাকেন, তার মেয়ে অসুস্থ, তাই তিনি আজ ছুটিতে। হঠাৎ আমার টেবিলের ওপর রাখা পুরনো রেডিওটা নিজে থেকেই বেজে উঠল। আমি চমকে গেলাম। ওটার ব্যাটারি তো আমি কালই ফেলে দিয়েছি, নষ্ট হয়ে গেছে বলে। তাহলে বাজছে কি করে? গানটা চলতে চলতেই হঠাৎ আটকে গেল। একটা কর্কশ যান্ত্রিক শব্দ হলো, তারপর সব চুপ। পিনপতন নীরবতা, শুধু আমার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ঠিক তখনই শব্দটা শুরু হলো। আমি জমে গেলাম। শব্দটা আসছে আমার ঠিক সামনে থেকে, ফ্রিজগুলোর ওপাশ থেকে। কিন্তু কোন ফ্রিজ? 1 থেকে 10 সব ভর্তি। 11 আর 12তে গতকাল 2টো অ্যাক্সিডেন্টের কেস এসেছে, কিন্তু 13 নম্বর তো খালি। রেজিস্টার খাতায় আমি নিজে হাতে লিখেছি এমটি। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম, হাতে টর্চটা নিলাম। মর্গের টিউবলাইটটা ঠিক তখনই দপ করে নিভে গেল। এখন শুধু ইমার্জেন্সির লাইটের লালচে আলো জ্বলছে। পুরো মর্গটা যেন রক্তের সাগরে ভাসছে। আমি পা বাড়ালাম, বুটের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। ঠক ঠক ঠক।
13 নম্বর ফ্রিজের সামনে এসে দাঁড়ালাম। ভেতর থেকে আওয়াজটা আর আসছে না, সব শান্ত। আমি ভাবলাম হয়তো মনের ভুল, হয়তো বৃষ্টির শব্দ। আমি ঘুরে চলে আসছিলাম, ঠিক আমার পিঠের পেছনে। আপনি কি কল্পনা করতে পারছেন রফিকের অবস্থাটা? একটা খালি ফ্রিজ, ভেতর থেকে কেউ লাথি মারছে। মানুষের শক্তি কি এত হয় যে স্টিলের ভারী দরজা কাঁপিয়ে দেবে? আর যদি ভেতরে কেউ থাকেই, সে অক্সিজেন ছাড়া বাঁচল কি করে? রফিকের কি উচিত এখনই পালিয়ে যাওয়া? আমার হাত কাঁপছিল। আমি হাসিম চাচাকে ফোন দিলাম। উনি পুরনো লোক, উনি নিশ্চয়ই জানবেন। 3 বার রিং হওয়ার পর উনি ধরলেন। আমার চাচা বলল, হ্যালো রফিক, এত রাইতে ফোন দিলি কেন? কোনো ঝামেলা? চাচা, আমি মইরা জামু চাচা, এখানে কেউ আছে। 13 নম্বর ফ্রিজ, ওটা খালি না চাচা, ভেতর থেকে কেউ লাথি মারতেছে। কি বললি? 13 নম্বর? রফিক, ভালো করে শোন, আমার কথা মন দিয়া শোন। তুই ওই ফ্রিজের ধারে কাছে গেছিস? আমি তো সামনেই দাঁড়ানো চাচা। হ্যান্ডেলটা আস্তে আস্তে ঘুরতেছে চাচা। কেউ ভেতর থেকে খোলার চেষ্টা করতেছে। সর ওইখান থেকে, দৌড়া, গার্ড রুমে গিয়ে দরজা বন্ধ কর। রফিক, ওই ফ্রিজে কোনো লাশ নাই। ওই ফ্রিজে আমরা গত 5 বছর ধরে কিচ্ছু রাখি না। কেন চাচা, কি হয়েছিল? 5 বছর আগে এক বেওয়ারিশ লাশ আসছিল, পুলিশ এনকাউন্টারের বডি। কিন্তু বডিটা যখন আমরা ফ্রিজে ঢুকাই, তখনও লোকটা পুরোপুরি মরে নাই। আমরা খেয়াল করিনি রে বাপ, আমরা খেয়াল করিনি। লোকটা ফ্রিজের ভেতর জ্ঞান ফেরার পর বাঁচার জন্য ছটফট করছিল, হাতের নখ দিয়ে আঁচড়াইয়া স্টিল কাইটা ফেলছিল। কিন্তু আমরা বাইরে থেকে শুনি নাই। সকালে যখন খুলি, উফ, ওই দৃশ্য আমি ভুলতে পারি না। চোখ দুটা খোলা আর মুখের চামড়া খাবলে খাওয়া। ওই লোক মরে নাই রফিক, ওর আত্মাটা ওই বরফের বাক্সে আটকা পড়ে আছে। চাচা, তুমি কি হাসলা? তার চাচাদাকে বলে। আমি হাসবো কেন? আমি তো কান্তাছি তোর জন্য। রফিক, তুই কি একা? হ্যাঁ, আমি তো একাই, হাসমার চাচা বলল। তাইলে তোর ফোনের ওই পাশ থেকে আরেকটা নিঃশ্বাসের শব্দ আসতেছে কেন? তোর ঠিক পাশেই কে দাঁড়িয়ে আছে রফিক? এমনটা কেনা বলল? ওখানে কেউ ছিল? নাকি এটা সেই অসুরেরই চাল? রফিকের ঠিক পাশে কে দাঁড়িয়ে আছে? লিসনার্স, এই মুহূর্তে আপনি আপনার ঘরের পেছনে জায়গাটা চেক করেছেন তো? আমি আস্তে আস্তে ঘাড় ঘোরালাম। আমার পাশে কেউ নেই, কিন্তু আমি অনুভব করতে পারছি বরফের মতো ঠান্ডা একটা বাতাস আমার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। 13 নম্বর ফ্রিজের হ্যান্ডেলটা সম্পূর্ণ ঘুরে গেছে। দরজাটা এখন একটু ফাঁক হয়ে আছে। সেই ফাঁক দিয়ে গলগল করে সাদা ধোঁয়া বেরোচ্ছে, আর বেরোচ্ছে একটা পচা মাংসের গন্ধ। আমার পালানো উচিত, আমি জানি আমার পালানো উচিত, কিন্তু আমার পা দুটো যেন মেঝের সাথে পেরেক দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। একটা অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওই ফ্রিজের দিকে। আমি মন্ত্রমুগ্ধের মতো হাত বাড়ালাম, দরজাটা টান দিলাম। ফ্রিজটা খালি। না, ভুল বললাম। ফ্রিজের ট্রেটা বেরিয়ে এসেছে। তার উপর শুয়ে আছে একটা বডি ব্যাগ, চেন লাগানো কালো রঙের ব্যাগ। আমি কাঁপতে কাঁপতে চেনের দিকে হাত বাড়ালাম। হাসিম চাচা বলেছিলেন 5 বছর আগের লাশের কথা, কিন্তু এই ব্যাগটা তো একদম নতুন, চকচক করছে। আমি চেনটা নামালাম, লাশটার মুখ বেরিয়ে এলো। আমি চিৎকার দিতে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। লাশটা, ওটা আমি, একদম অবিকল আমি। আমার পরনে সেই একই চেক শার্ট, কপালে সেই ছোটবেলার কাটা দাগ। এমনকি আমার হাতে এখন যে ঘড়িটা আছে, লাশটার হাতেও সেই একই ঘড়ি, শুধু তফাৎ একটাই, লাশটার চোখ দুটো খোলা, আর সেই চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হঠাৎ মৃত্যু আমি, মানে ওই লাশটা, তার রক্তাক্ত ঠোঁট দুটো ফাঁক করল। রফিক, আমার ডিউটি শেষ, এবার তোর পালা। সাথে সাথে লাশটা তার 2 হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরল। কি অসম্ভব জোর সেই হাতে, মনে হচ্ছে লোহার সাঁড়াশি দিয়ে আমার শ্বাসনালী চেপে ধরেছে। আমি ছটফট করছি, নখ দিয়ে ওর হাতে খামচি দিচ্ছি, কিন্তু ওর হাতে কোনো চামড়া নেই, শুধু বরফের মতো ঠান্ডা মাংস। সে আমাকে টানছে। ফ্রিজের ভেতরে অন্ধকার, দম বন্ধ করা অন্ধকার। আমি প্রাণপণে লাথি মারলাম, টেবিলের ওপর রাখা কাঁচিটা হাতড়ে খুঁজলাম, পেলাম। আমি সজোরে কাঁচিটা বসিয়ে দিলাম ওই লাশের চোখে। হাতের বাঁধন আলগা হলো। আমি ছিটকে পড়ে গেলাম মেঝেতে, হামাগুড়ি দিয়ে দরজার দিকে দৌড়াতে চাইলাম, কিন্তু দরজাটা নেই। মর্গের যে মেন দরজা ছিল, সেখানে এখন শুধু ইটের দেয়াল। আমি বন্দী। পেছন থেকে আবার সেই শব্দটা আসছে, ট্রেটা ভেতরে ঢুকছে।
আর ভেতর থেকে সেই কণ্ঠস্বর, পালাবি কোথায় রফিক? আজ থেকে তুই ১৩ নম্বর, আজ থেকে তুই বেওয়ারিশ। পরদিন সকালবেলা পুলিশ এসে মর্গ থেকে লাশ উদ্ধার করল। না, কোনো পুরনো লাশ নয়, গার্ডরুমের মেঝেতে পড়েছিল রফিকের নিথর দেহ। পোস্টমর্টেম রিপোর্টে ডক্টররা অবাক হয়ে গেলেন। রফিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, হার্ট অ্যাটাক। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, রফিকের সারা শরীর ছিল জমে বরফ হয়ে যাওয়া, যেন তাকে -20 ডিগ্রি তাপমাত্রায় ডিপ ফ্রিজে রাখা হয়েছিল অন্তত 10 ঘন্টা। অথচ সে পড়েছিল ফ্লোরে। পুলিশ ইনভেস্টিগেশনের সময় ১৩ নম্বর ফ্রিজটা খুলেছিল। সবাই ভেবেছিল ওটা খালি থাকবে, কিন্তু না। ফ্রিজের ভেতরে স্টিলের ট্রের উপর নখ দিয়ে খুব গভীরভাবে একটা নাম খোদাই করা ছিল, যেন কেউ মৃত্যুর শেষ মুহূর্তে প্রচণ্ড যন্ত্রণায় নখ দিয়ে আছড়ে আছড়ে নামটা লিখেছে। নামটা হলো রফিক। লেখাটা একদম টাটকা। স্টিলের গা থেকে তখনও লোহার গুঁড়োগুলো ঝরছে। হাসিম চাচা চাকরিটা ছেড়ে দিয়েছেন। তিনি এখন আর ওই রাস্তার ধারের কাছেও যান না। তবে তিনি বলেন, মাঝে মাঝে গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন ১৩ নম্বর ফ্রিজের ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আসে। কেউ একজন বলে, আমার ডিউটি শেষ, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। লিসনার্স, গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা, সেটা কি শেষ হয়েছে? আপনার ঘরে তাপমাত্রা কি একটু কমে গেছে? আপনার নিজের হাতে কি একটু বরফের ছোঁয়া পাচ্ছেন? আজ রাতে ঘুমানোর আগে আপনার আলমারি বা ওয়ার্ড্রোবটা একবার চেক করে নেবেন। কে জানে, হয়তো কোনো এক কোনায় কেউ আপনার নাম লিখে অপেক্ষা করছে। আমি আরজে পায়েল বিদায় নিচ্ছি ভূত এফএম থেকে। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো আত্মা, নতুন কোনো আর্তনাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ডোন্ট টার্ন অফ দ্য লাইট। মাঝরাত তখন 2টো, ঢাকা মেডিকেল কলেজ মর্গ। নতুন জয়েন করা ডোম রফিক একা ডিউটিতে। হঠাৎ তার কানে আসে মর্গের ১৩ নম্বর ফ্রিজের ভেতর থেকে নখের আঁচড় আর অস্পষ্ট গোঙানির আওয়াজ। অথচ রেকর্ড বুক বলছে ওই ফ্রিজ কি গত 3 দিন ধরে খালি। ভয়ে কাঁপতে কাঁপতে রফিক যখন ফ্রিজটা খোলে, তখন সে আবিষ্কার করে এক হাড় হিম করা দৃশ্য। ফ্রিজ খালি নয়, বরং সেখানে দলা পাকিয়ে আছে এমন কিছু যা মানুষের আকৃতি হলেও মানুষ নয়। সেই রাতে মর্গের বন্ধ দরজার ওপাশে শুরু হয় এক নারকীয় খেলা, যেখানে জীবিত আর মৃতের ব্যবধান মুছে যায়। রাত গভীর হয়, আর সেই সাথে গভীর হয় আমাদের চারপাশের ছায়াগুলো। হ্যালো লিসনার্স, আপনারা শুনছেন ভূত এফএম, আর আমি আরজে পায়েল আছি আপনাদের সাথে। আজকের রাতটা একটু অন্যরকম। আপনি কি একা? একবার জানালার দিকে তাকান তো। কাঁচের ওপাশে কি কেউ দাঁড়িয়ে আছে? নাকি ওটা শুধুই আপনার মনের ভুল? আমরা জানি না। আমরা শুধু জানি কিছু সত্য আমাদের যুক্তির বাইরে। আজকের ইমেলটা এসেছে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে। হ্যাঁ, মর্গ, যেখানে জীবনের কোলাহল শেষ হয় আর শুরু হয় অনন্ত নিস্তব্ধতা। কিন্তু সব লাশ কি সত্যিই চুপ করে থাকে, নাকি কেউ কেউ কিছু বলতে চায়? আজকের গল্পের নাম ১৩ নম্বর চেম্বার। আমার নাম রফিক। অভাবের সংসার, তাই মামার কথায় ঢাকা মেডিকেল মর্গের ডোম হিসাবে জয়েন করেছিলাম। কাজটা সহজ, লাশ পাহারা দেওয়া, পোস্টমর্টেমের পর বডি সেলাই করা আর ফ্রিজে রাখা। প্রথম গা ছমছম করত, লাশের গায়ের ওই ভ্যাপসা গন্ধে বমি আসত। কিন্তু অভাব মানুষকে সব সহায় দেয়। সেদিন ছিল আমার ডিউটির ৭ম রাত। বাইরে তুমুল বৃষ্টি। মর্গের বিশাল হলরুমটার এক কোনায় আমার টেবিল, সামনে সারি সারি স্টিলের ফ্রিজ। পুরো ঘরটা ঠান্ডা, এসির টেম্পারেচার মাইনাসে নামানো। এখন রাত তখন 1:40। হাতে কোনো কাজ নেই। আমি একটা বিড়ি ধরাবো ভাবছিলাম, কিন্তু ম্যাচটা খুঁজে পাচ্ছিলাম না। পকেটে হাত দিতেই আঙুলে ঠেকলো একটা শক্ত কাগজ, ডিউটি রোস্টার। আজ রাতে আমি একা। হাসিম চাচা, যিনি আমার সাথে থাকেন, তার মেয়ে অসুস্থ, তাই তিনি আজ ছুটিতে। হঠাৎ আমার টেবিলের ওপর রাখা পুরনো রেডিওটা নিজে থেকেই বেজে উঠল। আমি চমকে গেলাম। ওটার ব্যাটারি তো আমি কালই ফেলে দিয়েছি, নষ্ট হয়ে গেছে বলে। তাহলে বাজছে কি করে? গানটা চলতে চলতেই হঠাৎ আটকে গেল। একটা কর্কশ যান্ত্রিক শব্দ হলো, তারপর সব চুপ। পিন পতন নীরবতা। শুধু আমার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে।
ঠিক তখনই শব্দটা শুরু হলো। আমি জমে গেলাম। শব্দটা আসছে আমার ঠিক সামনে থেকে, ফ্রিজগুলোর অপাস থেকে। কিন্তু কোন ফ্রিজ? 1 থেকে 10 সব ভর্তি। 11 আর 12তে গতকাল দুটো অ্যাক্সিডেন্টের কেস এসেছে, কিন্তু 13 নম্বর তো খালি। রেজিস্টার খাতায় আমি নিজে হাতে লিখেছি এমটি। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম, হাতে টর্চটা নিলাম। মর্গের টিউবলাইটটা ঠিক তখনই দপ করে নিভে গেল। এখন শুধু ইমার্জেন্সির লাইটের লালচে আলো জ্বলছে। পুরো মর্গটা যেন রক্তের সাগরে ভাসছে। আমি পা বাড়ালাম, বুটের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। ঠক ঠক ঠক। 13 নম্বর ফ্রিজের সামনে এসে দাঁড়ালাম। ভেতর থেকে আওয়াজটা আর আসছে না, সব শান্ত। আমি ভাবলাম হয়তো মনের ভুল, হয়তো বৃষ্টির শব্দ। আমি ঘুরে চলে আসছিলাম, ঠিক আমার পিঠের পেছনে। আপনি কি কল্পনা করতে পারছেন রফিকের অবস্থাটা? একটা খালি ফ্রিজ, ভেতর থেকে কেউ লাথি মারছে। মানুষের শক্তি কি এত হয় যে স্টিলের ভারী দরজা কাঁপিয়ে দেবে? আর যদি ভেতরে কেউ থাকেই, সে অক্সিজেন ছাড়া বাঁচল কি করে? রফিকের কি উচিত এখনই পালিয়ে যাওয়া? আমার হাত কাঁপছিল। আমি হাসিম চাচাকে ফোন দিলাম। উনি পুরনো লোক, উনি নিশ্চয়ই জানবেন। 3 বার রিং হওয়ার পর উনি ধরলেন। আমার চাচা বলল, হ্যালো রফিক, এত রাইতে ফোন দিলি কেন? কোনো ঝামেলা? চাচা, আমি মইরা জামু চাচা। এখানে কেউ আছে। 13 নম্বর ফ্রিজ, ওটা খালি না চাচা। ভেতর থেকে কেউ লাথি মারতেছে। কি বললি? 13 নম্বর? রফিক, ভালো করে শোন, আমার কথা মন দিয়া শোন। তুই ওই ফ্রিজের ধারে কাছে গেছিস? আমি তো সামনেই দাঁড়ানো চাচা। হ্যান্ডেলটা আস্তে আস্তে ঘুরতেছে চাচা। কেউ ভেতর থেকে খোলার চেষ্টা করতেছে। সর ওইখান থেকে, দৌড়া, গার্ড রুমে গিয়ে দরজা বন্ধ কর। রফিক, ওই ফ্রিজে কোনো লাশ নাই। ওই ফ্রিজে আমরা গত 5 বছর ধরে কিচ্ছু রাখি না। কেন চাচা, কি হয়েছিল? 5 বছর আগে এক বেওয়ারিশ লাশ আসছিল, পুলিশ এনকাউন্টারের বডি। কিন্তু বডিটা যখন আমরা ফ্রিজে ঢুকাই, তখনও লোকটা পুরোপুরি মরে নাই। আমরা খেয়াল করিনি রে বাপ, আমরা খেয়াল করিনি। লোকটা ফ্রিজের ভেতর জ্ঞান ফেরার পর বাঁচার জন্য ছটফট করছিল, হাতে নখ দিয়ে আছড়াইয়া স্টিল কাইটা ফেলছিল। কিন্তু আমরা বাইরে থেকে শুনি নাই। সকালে যখন খুলি, উফ, ওই দৃশ্য আমি ভুলতে পারি না। চোখ দুটা খোলা আর মুখের চামড়া খাবলে খাওয়া। ওই লোক মরে নাই রফিক, ওর আত্মাটা ওই বরফের বাক্সে আটকা পড়ে আছে। চাচা, তুমি কি হাসলা? তার চাচাদাকে বলে। আমি হাসবো কেন? আমি তো কান্তাছি তোর জন্য। রফিক, তুই কি একা? হ্যাঁ, আমি তো একাই, হাসমার চাচা বলল। তাইলে তোর ফোনের ওই পাশ থেকে আরেকটা নিঃশ্বাসের শব্দ আসতেছে কেন? তোর ঠিক পাশেই কে দাঁড়িয়ে আছে রফিক? এমনটা কেনা বলল? ওখানে কেউ ছিল? নাকি এটা সেই অসুরেরই চাল? রফিকের ঠিক পাশে কে দাঁড়িয়ে আছে? লিসনার্স, এই মুহূর্তে আপনি আপনার ঘরের পেছনে জায়গাটা চেক করেছেন তো? আমি আস্তে আস্তে ঘাড় ঘোরালাম। আমার পাশে কেউ নেই, কিন্তু আমি অনুভব করতে পারছি বরফের মতো ঠান্ডা একটা বাতাস আমার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। 13 নম্বর ফ্রিজের হ্যান্ডেলটা সম্পূর্ণ ঘুরে গেছে। দরজাটা এখন একটু ফাঁক হয়ে আছে। সেই ফাঁক দিয়ে গলগল করে সাদা ধোঁয়া বেরোচ্ছে, আর বেরোচ্ছে একটা পচা মাংসের গন্ধ। আমার পালানো উচিত, আমি জানি আমার পালানো উচিত, কিন্তু আমার পা দুটো যেন মেজের সাথে পেরেক দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। একটা অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওই ফ্রিজের দিকে। আমি মন্ত্রমুগ্ধের মতো হাত বাড়ালাম, দরজাটা টান দিলাম। ফ্রিজটা খালি। না, ভুল বললাম। ফ্রিজের ট্রেটা বেরিয়ে এসেছে। তার উপর শুয়ে আছে একটা বডি ব্যাগ, চেন লাগানো কালো রঙের ব্যাগ। আমি কাঁপতে কাঁপতে চেনের দিকে হাত বাড়ালাম। হাসিম চাচা বলেছিলেন 5 বছর আগের লাশের কথা, কিন্তু এই ব্যাগটা তো একদম নতুন, চকচক করছে। আমি চেনটা নামালাম, লাশটার মুখ বেরিয়ে এলো। আমি চিৎকার দিতে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। লাশটা, ওটা আমি, একদম অবিকল আমি। আমার পরনে সেই একই চেক শার্ট, কপালে সেই ছোটবেলার কাটা দাগ। এমনকি আমার হাতে এখন যে ঘড়িটা আছে, লাশটার হাতেও সেই একই ঘড়ি, শুধু তফাৎ একটাই, লাশটার চোখ দুটো খোলা, আর সেই চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হঠাৎ মৃত্যু আমি, মানে ওই লাশটা, তার রক্তাক্ত ঠোঁট দুটো ফাঁক করল। রফিক, আমার ডিউটি শেষ, এবার তোর পালা,
সাথে সাথে লাশটা তার 2 হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরল। কি অসম্ভব জোর সেই হাতে, মনে হচ্ছে লোহার সাঁড়াশি দিয়ে আমার শ্বাসনালী চেপে ধরেছে। আমি ছটফট করছি, নখ দিয়ে ওর হাতে খামচি দিচ্ছি, কিন্তু ওর হাতে কোনো চামড়া নেই, শুধু বরফের মতো ঠান্ডা মাংস। সে আমাকে টানছে। ফ্রিজের ভেতরে অন্ধকার, দম বন্ধ করা অন্ধকার। আমি প্রাণপণে লাথি মারলাম, টেবিলের ওপর রাখা কাঁচিটা হাতড়ে খুঁজলাম, পেলাম। আমি সজোরে কাঁচিটা বসিয়ে দিলাম ওই লাশের চোখে। হাতের বাঁধন আলগা হলো। আমি ছিটকে পড়ে গেলাম মেঝেতে, হামাগুড়ি দিয়ে দরজার দিকে দৌড়াতে চাইলাম, কিন্তু দরজাটা নেই। মর্গের যে মেন দরজা ছিল সেখানে এখন শুধু ইটের দেয়াল। আমি বন্দি। পেছন থেকে আবার সেই শব্দটা আসছে। ট্রেটা ভেতরে ঢুকছে, আর ভেতর থেকে সেই কণ্ঠস্বর, পালাবি কোথায় রফিক? আজ থেকে তুই 13 নম্বর, আজ থেকে তুই বেওয়ারিশ। পরদিন সকালবেলা পুলিশ এসে মর্গ থেকে লাশ উদ্ধার করল। না, কোনো পুরনো লাশ নয়, গার্ডরুমের মেঝেতে পড়েছিল রফিকের নিথর দেহ। পোস্টমর্টেম রিপোর্টে ডক্টররা অবাক হয়ে গেলেন। রফিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, হার্ট অ্যাটাক। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, রফিকের সারা শরীর ছিল জমে বরফ হয়ে যাওয়া, যেন তাকে -20 ডিগ্রি তাপমাত্রায় ডিপ ফ্রিজে রাখা হয়েছিল অন্তত 10 ঘন্টা। অথচ সে পড়েছিল ফ্লোরে। পুলিশ ইনভেস্টিগেশনের সময় 13 নম্বর ফ্রিজটা খুলেছিল। সবাই ভেবেছিল ওটা খালি থাকবে, কিন্তু না। ফ্রিজের ভেতরে স্টিলের ট্রের উপর নখ দিয়ে খুব গভীরভাবে একটা নাম খোদাই করা ছিল, যেন কেউ মৃত্যুর শেষ মুহূর্তে প্রচণ্ড যন্ত্রণায় নখ দিয়ে আছড়ে আছড়ে নামটা লিখেছে। নামটা হলো রফিক। লেখাটা একদম টাটকা। স্টিলের গা থেকে তখনও লোহার গুঁড়োগুলো ঝরছে। হাসিম চাচা চাকরিটা ছেড়ে দিয়েছেন। তিনি এখন আর ওই রাস্তার ধারের কাছেও যান না। তবে তিনি বলেন, মাঝে মাঝে গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন 13 নম্বর ফ্রিজের ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আসে। কেউ একজন বলে, আমার ডিউটি শেষ, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। লিসনার্স, গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা, সেটা কি শেষ হয়েছে? আপনার ঘরে তাপমাত্রা কি একটু কমে গেছে? আপনার নিজের হাতে কি একটু বরফের ছোঁয়া পাচ্ছেন? আজ রাতে ঘুমানোর আগে আপনার আলমারি বা ওয়ারড্রোবটা একবার চেক করে নেবেন। কে জানে, হয়তো কোনো এক কোনায় কেউ আপনার নাম লিখে অপেক্ষা করছে। আমি আরজে পায়েল বিদায় নিচ্ছি ভূত এফএম থেকে। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো আত্মা, নতুন কোনো আর্তনাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ডোন্ট টার্ন অফ দ্য লাইট। মাঝরাত তখন 2টো, ঢাকা মেডিকেল কলেজ মর্গ। নতুন জয়েন করা ডোম রফিক একা ডিউটিতে। হঠাৎ তার কানে আসে মর্গের 13 নম্বর ফ্রিজের ভেতর থেকে নখের আঁচড় আর অস্পষ্ট গোঙানির আওয়াজ। অথচ রেকর্ড বুক বলছে ওই ফ্রিজ কি গত 3 দিন ধরে খালি। ভয়ে কাঁপতে কাঁপতে রফিক যখন ফ্রিজটা খোলে, তখন সে আবিষ্কার করে এক হাড় হিম করা দৃশ্য। ফ্রিজ খালি নয়, বরং সেখানে দলা পাকিয়ে আছে এমন কিছু যা মানুষের আকৃতি হলেও মানুষ নয়। সেই রাতে মর্গের বন্ধ দরজার ওপাশে শুরু হয় এক নারকীয় খেলা, যেখানে জীবিত আর মৃতের ব্যবধান মুছে যায়। রাত গভীর হয়, আর সেই সাথে গভীর হয় আমাদের চারপাশের ছায়াগুলো। হ্যালো লিসনার্স, আপনারা শুনছেন ভূত এফএম, আর আমি আরজে পায়েল আছি আপনাদের সাথে। আজকের রাতটা একটু অন্যরকম। আপনি কি একা? একবার জানালার দিকে তাকান তো। কাঁচের ওপাশে কি কেউ দাঁড়িয়ে আছে, নাকি ওটা শুধুই আপনার মনের ভুল? আমরা জানি না। আমরা শুধু জানি কিছু সত্য আমাদের যুক্তির বাইরে। আজকের ইমেলটা এসেছে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে। হ্যাঁ, মর্গ, যেখানে জীবনের কোলাহল শেষ হয় আর শুরু হয় অনন্ত নিস্তব্ধতা। কিন্তু সব লাশ কি সত্যিই চুপ করে থাকে, নাকি কেউ কেউ কিছু বলতে চায়? আজকের গল্পের নাম 13 নম্বর চেম্বার। আমার নাম রফিক। অভাবের সংসার, তাই মামার কথায় ঢাকা মেডিকেল মর্গের ডোম হিসাবে জয়েন করেছিলাম। কাজটা সহজ, লাশ পাহারা দেওয়া, পোস্টমর্টেমের পর বডি সেলাই করা আর ফ্রিজে রাখা। প্রথম গা ছমছম করত, লাশের গায়ের ওই ভ্যাপসা গন্ধে বমি আসত। কিন্তু অভাব মানুষকে সব সহায় দেয়। সেদিন ছিল আমার ডিউটির 7ম রাত। বাইরে তুমুল বৃষ্টি। মর্গের বিশাল হলরুমটার এক কোনায় আমার টেবিল, সামনে সারি সারি স্টিলের ফ্রিজ।
পুরো ঘরটা ঠান্ডা, এসির টেম্পারেচার মাইনাসে নামানো। এখন রাত তখন 1:40। হাতে কোনো কাজ নেই। আমি একটা বিড়ি ধরাবো ভাবছিলাম, কিন্তু ম্যাচটা খুঁজে পাচ্ছিলাম না। পকেটে হাত দিতেই আঙুলে ঠেকলো একটা শক্ত কাগজ, ডিউটি রোস্টার। আজ রাতে আমি একা। হাসিম চাচা, যিনি আমার সাথে থাকেন, তার মেয়ে অসুস্থ, তাই তিনি আজ ছুটিতে। হঠাৎ আমার টেবিলের ওপর রাখা পুরনো রেডিওটা নিজে থেকেই বেজে উঠল। আমি চমকে গেলাম। ওটার ব্যাটারি তো আমি কালই ফেলে দিয়েছি, নষ্ট হয়ে গেছে বলে। তাহলে বাজছে কি করে? গানটা চলতে চলতেই হঠাৎ আটকে গেল। একটা কর্কশ যান্ত্রিক শব্দ হলো, তারপর সব চুপ। পিন পতন নীরবতা, শুধু আমার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ঠিক তখনই শব্দটা শুরু হলো। আমি জমে গেলাম। শব্দটা আসছে আমার ঠিক সামনে থেকে, ফ্রিজগুলোর অপাস থেকে। কিন্তু কোন ফ্রিজ? 1 থেকে 10 সব ভর্তি। 11 আর 12তে গতকাল দুটো অ্যাক্সিডেন্টের কেস এসেছে, কিন্তু 13 নম্বর তো খালি। রেজিস্টার খাতায় আমি নিজে হাতে লিখেছি এমটি। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম, হাতে টর্চটা নিলাম। মর্গের টিউবলাইটটা ঠিক তখনই দপ করে নিভে গেল। এখন শুধু ইমার্জেন্সির লাইটের লালচে আলো জ্বলছে। পুরো মর্গটা যেন রক্তের সাগরে ভাসছে। আমি পা বাড়ালাম, বুটের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। ঠক ঠক ঠক। 13 নম্বর ফ্রিজের সামনে এসে দাঁড়ালাম। ভেতর থেকে আওয়াজটা আর আসছে না, সব শান্ত। আমি ভাবলাম হয়তো মনের ভুল, হয়তো বৃষ্টির শব্দ। আমি ঘুরে চলে আসছিলাম, ঠিক আমার পিঠের পেছনে। আপনি কি কল্পনা করতে পারছেন রফিকের অবস্থাটা? একটা খালি ফ্রিজ, ভেতর থেকে কেউ লাথি মারছে। মানুষের শক্তি কি এত হয় যে স্টিলের ভারী দরজা কাঁপিয়ে দেবে? আর যদি ভেতরে কেউ থাকেই, সে অক্সিজেন ছাড়া বাঁচল কি করে? রফিকের কি উচিত এখনই পালিয়ে যাওয়া? আমার হাত কাঁপছিল। আমি হাসিম চাচাকে ফোন দিলাম। উনি পুরনো লোক, উনি নিশ্চয়ই জানবেন। 3 বার রিং হওয়ার পর উনি ধরলেন। আমার চাচা বলল, হ্যালো রফিক, এত রাইতে ফোন দিলি কেন? কোনো ঝামেলা? চাচা, আমি মইরা জামু চাচা। এখানে কেউ আসে। 13 নম্বর ফ্রিজ, ওটা খালি না চাচা, ভেতর থেকে কেউ লাথি মারতেছে। কি বললি? 13 নম্বর? রফিক, ভালো করে শোন, আমার কথা মন দিয়া শোন। তুই ওই ফ্রিজের ধারে কাছে গেছিস? আমি তো সামনেই দাঁড়ানো চাচা। হ্যান্ডেলটা আস্তে আস্তে ঘুরতেছে চাচা। কেউ ভেতর থেকে খোলার চেষ্টা করতেছে। সর ওইখান থেকে, দৌড়া, গার্ড রুমে গিয়ে দরজা বন্ধ কর। রফিক, ওই ফ্রিজে কোনো লাশ নাই। ওই ফ্রিজে আমরা গত 5 বছর ধরে কিচ্ছু রাখি না। কেন চাচা, কি হয়েছিল? 5 বছর আগে এক বেওয়ারিশ লাশ আসছিল, পুলিশ এনকাউন্টারের বডি। কিন্তু বডিটা যখন আমরা ফ্রিজে ঢুকাই, তখনও লোকটা পুরোপুরি মরে নাই। আমরা খেয়াল করিনি রে বাপ, আমরা খেয়াল করিনি। লোকটা ফ্রিজের ভেতর জ্ঞান ফেরার পর বাঁচার জন্য ছটফট করছিল, হাতের নখ দিয়ে আঁচড়াইয়া স্টিল কাইটা ফেলছিল। কিন্তু আমরা বাইরে থেকে শুনি নাই। সকালে যখন খুলি, উফ, ওই দৃশ্য আমি ভুলতে পারি না। চোখ দুটা খোলা আর মুখের চামড়া খাবলে খাওয়া। ওই লোক মরে নাই রফিক, ওর আত্মাটা ওই বরফের বাক্সে আটকা পড়ে আছে। চাচা, তুমি কি হাসলা? তার চাচাদাকে বলে। আমি হাসবো কেন? আমি তো কান্তাছি তোর জন্য। রফিক, তুই কি একা? হ্যাঁ, আমি তো একাই, হাসমার চাচা বলল। তাইলে তোর ফোনের ওই পাশ থেকে আরেকটা নিঃশ্বাসের শব্দ আসতেছে কেন? তোর ঠিক পাশেই কে দাঁড়িয়ে আছে রফিক? এমনটা কেনা বলল? ওখানে কেউ ছিল? নাকি এটা সেই অসুরেরই চাল? রফিকের ঠিক পাশে কে দাঁড়িয়ে আছে? লিসনার্স, এই মুহূর্তে আপনি আপনার ঘরের পেছনে জায়গাটা চেক করেছেন তো? আমি আস্তে আস্তে ঘাড় ঘোরালাম। আমার পাশে কেউ নেই, কিন্তু আমি অনুভব করতে পারছি বরফের মতো ঠান্ডা একটা বাতাস আমার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। 13 নম্বর ফ্রিজের হ্যান্ডেলটা সম্পূর্ণ ঘুরে গেছে। দরজাটা এখন একটু ফাঁক হয়ে আছে। সেই ফাঁক দিয়ে গলগল করে সাদা ধোঁয়া বেরোচ্ছে, আর বেরোচ্ছে একটা পচা মাংসের গন্ধ। আমার পালানো উচিত, আমি জানি আমার পালানো উচিত, কিন্তু আমার পা দুটো যেন মেজের সাথে পেরেক দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। একটা অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওই ফ্রিজের দিকে। আমি মন্ত্রমুগ্ধের মতো হাত বাড়ালাম, দরজাটা টান দিলাম। ফ্রিজটা খালি। না, ভুল বললাম। ফ্রিজের ট্রেটা বেরিয়ে এসেছে, তার উপর শুয়ে আছে একটা বডি ব্যাগ।
চেন লাগানো কালো রঙের ব্যাগ। আমি কাঁপতে কাঁপতে চেনের দিকে হাত বাড়ালাম। হাসিম চাচা বলেছিলেন 5 বছর আগের লাশের কথা, কিন্তু এই ব্যাগটা তো একদম নতুন, চকচক করছে। আমি চেনটা নামালাম, লাশটার মুখ বেরিয়ে এলো। আমি চিৎকার দিতে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। লাশটা, ওটা আমি, একদম অবিকল আমি। আমার পরনে সেই একই চেক শার্ট, কপালে সেই ছোটবেলার কাটা দাগ। এমনকি আমার হাতে এখন যে ঘড়িটা আছে, লাশটার হাতেও সেই একই ঘড়ি, শুধু তফাৎ একটাই, লাশটার চোখ দুটো খোলা, আর সেই চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হঠাৎ মৃত্যু আমি, মানে ওই লাশটা, তার রক্তাক্ত ঠোঁট দুটো ফাঁক করল। রফিক, আমার ডিউটি শেষ, এবার তোর পালা। সাথে সাথে লাশটা তার 2 হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরল। কি অসম্ভব জোর সেই হাতে, মনে হচ্ছে লোহার সাঁড়াশি দিয়ে আমার শ্বাসনালী চেপে ধরেছে। আমি ছটফট করছি, নখ দিয়ে ওর হাতে খামচি দিচ্ছি, কিন্তু ওর হাতে কোনো চামড়া নেই, শুধু বরফের মতো ঠান্ডা মাংস। সে আমাকে টানছে। ফ্রিজের ভেতরে অন্ধকার, দম বন্ধ করা অন্ধকার। আমি প্রাণপণে লাথি মারলাম, টেবিলের ওপর রাখা কাঁচিটা হাতড়ে খুঁজলাম, পেলাম। আমি সজোরে কাঁচিটা বসিয়ে দিলাম ওই লাশের চোখে। হাতের বাঁধন আলগা হলো। আমি ছিটকে পড়ে গেলাম মেঝেতে, হামাগুড়ি দিয়ে দরজার দিকে দৌড়াতে চাইলাম, কিন্তু দরজাটা নেই। মর্গের যে মেন দরজা ছিল, সেখানে এখন শুধু ইটের দেয়াল। আমি বন্দি। পেছন থেকে আবার সেই শব্দটা আসছে, ট্রেটা ভেতরে ঢুকছে, আর ভেতর থেকে সেই কণ্ঠস্বর, পালাবি কোথায় রফিক? আজ থেকে তুই 13 নম্বর, আজ থেকে তুই বেওয়ারিশ। পরদিন সকালবেলা পুলিশ এসে মর্গ থেকে লাশ উদ্ধার করল। না, কোনো পুরনো লাশ নয়, গার্ডরুমের মেঝেতে পড়েছিল রফিকের নিথর দেহ। পোস্টমর্টেম রিপোর্টে ডক্টররা অবাক হয়ে গেলেন। রফিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, হার্ট অ্যাটাক। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, রফিকের সারা শরীর ছিল জমে বরফ হয়ে যাওয়া, যেন তাকে -20 ডিগ্রি তাপমাত্রায় ডিপ ফ্রিজে রাখা হয়েছিল অন্তত 10 ঘন্টা। অথচ সে পড়েছিল ফ্লোরে। পুলিশ ইনভেস্টিগেশনের সময় 13 নম্বর ফ্রিজটা খুলেছিল। সবাই ভেবেছিল ওটা খালি থাকবে, কিন্তু না। ফ্রিজের ভেতরে স্টিলের ট্রের উপর নখ দিয়ে খুব গভীরভাবে একটা নাম খোদাই করা ছিল, যেন কেউ মৃত্যুর শেষ মুহূর্তে প্রচণ্ড যন্ত্রণায় নখ দিয়ে আছড়ে আছড়ে নামটা লিখেছে। নামটা হলো রফিক। লেখাটা একদম টাটকা, স্টিলের গা থেকে তখনও লোহার গুঁড়োগুলো ঝরছে। হাসিম চাচা চাকরিটা ছেড়ে দিয়েছেন, তিনি এখন আর ওই রাস্তার ধারের কাছেও যান না। তবে তিনি বলেন, মাঝে মাঝে গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন 13 নম্বর ফ্রিজের ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আসে। কেউ একজন বলে, আমার ডিউটি শেষ, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। লিসনার্স, গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা, সেটা কি শেষ হয়েছে? আপনার ঘরে তাপমাত্রা কি একটু কমে গেছে? আপনার নিজের হাতে কি একটু বরফের ছোঁয়া পাচ্ছেন? আজ রাতে ঘুমানোর আগে আপনার আলমারি বা ওয়ার্ড্রোবটা একবার চেক করে নেবেন। কে জানে, হয়তো কোনো এক কোনায় কেউ আপনার নাম লিখে অপেক্ষা করছে। আমি আরজে পায়েল বিদায় নিচ্ছি ভূত এফএম থেকে। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো আত্মা, নতুন কোনো আর্তনাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ডোন্ট টার্ন অফ দ্য লাইট। মাঝরাত তখন 2টো, ঢাকা মেডিকেল কলেজ মর্গ। নতুন জয়েন করা ডোম রফিক একা ডিউটিতে। হঠাৎ তার কানে আসে মর্গের 13 নম্বর ফ্রিজের ভেতর থেকে নখের আঁচড় আর অস্পষ্ট গোঙানির আওয়াজ। অথচ রেকর্ড বুক বলছে ওই ফ্রিজ কি গত 3 দিন ধরে খালি। ভয়ে কাঁপতে কাঁপতে রফিক যখন ফ্রিজটা খোলে, তখন সে আবিষ্কার করে এক হাড় হিম করা দৃশ্য। ফ্রিজ খালি নয়, বরং সেখানে দলা পাকিয়ে আছে এমন কিছু যা মানুষের আকৃতি হলেও মানুষ নয়। সেই রাতে মর্গের বন্ধ দরজার ওপাশে শুরু হয় এক নারকীয় খেলা, যেখানে জীবিত আর মৃতের ব্যবধান মুছে যায়। রাত গভীর হয়, আর সেই সাথে গভীর হয় আমাদের চারপাশের ছায়াগুলো। হ্যালো লিসনার্স, আপনারা শুনছেন ভূত এফএম, আর আমি আরজে পায়েল আছি আপনাদের সাথে। আজকের রাতটা একটু অন্যরকম। আপনি কি একা? একবার জানালার দিকে তাকান তো, কাঁচের ওপাশে কি কেউ দাঁড়িয়ে আছে? নাকি ওটা শুধুই আপনার মনের ভুল? আমরা জানি না। আমরা শুধু জানি কিছু সত্য আমাদের যুক্তির বাইরে। আজকের ইমেলটা এসেছে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে। হ্যাঁ, মর্গ, যেখানে জীবনের কোলাহল শেষ হয়,
আর শুরু হয় অনন্ত নিস্তব্ধতা। কিন্তু সব লাশ কি সত্যিই চুপ করে থাকে, নাকি কেউ কেউ কিছু বলতে চায়? আজকের গল্পের নাম ১৩ নম্বর চেম্বার। আমার নাম রফিক। অভাবের সংসার, তাই মামার কথায় ঢাকা মেডিকেল মর্গের ডোম হিসাবে জয়েন করেছিলাম। কাজটা সহজ, লাশ পাহারা দেওয়া, পোস্টমর্টেমের পর বডি সেলাই করা আর ফ্রিজে রাখা। প্রথম গা ছমছম করত, লাশের গায়ের ওই ভ্যাপসা গন্ধে বমি আসত, কিন্তু অভাব মানুষকে সব সহায় দেয়। সেদিন ছিল আমার ডিউটির ৭ম রাত। বাইরে তুমুল বৃষ্টি। মর্গের বিশাল হলরুমটার এক কোণায় আমার টেবিল, সামনে সারি সারি স্টিলের ফ্রিজ। পুরো ঘরটা ঠান্ডা, এসির টেম্পারেচার মাইনাসে নামানো। এখন রাত তখন 1:40। হাতে কোনো কাজ নেই। আমি একটা বিড়ি ধরাবো ভাবছিলাম, কিন্তু ম্যাচটা খুঁজে পাচ্ছিলাম না। পকেটে হাত দিতেই আঙুলে ঠেকলো একটা শক্ত কাগজ, ডিউটি রোস্টার। আজ রাতে আমি একা। হাসিম চাচা, যিনি আমার সাথে থাকেন, তার মেয়ে অসুস্থ, তাই তিনি আজ ছুটিতে। হঠাৎ আমার টেবিলের ওপর রাখা পুরনো রেডিওটা নিজে থেকেই বেজে উঠল। আমি চমকে গেলাম। ওটার ব্যাটারি তো আমি কালই ফেলে দিয়েছি, নষ্ট হয়ে গেছে বলে। তাহলে বাজছে কি করে? গানটা চলতে চলতেই হঠাৎ আটকে গেল। একটা কর্কশ যান্ত্রিক শব্দ হলো, তারপর সব চুপ। পিনপতন নীরবতা, শুধু আমার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ঠিক তখনই শব্দটা শুরু হলো। আমি জমে গেলাম। শব্দটা আসছে আমার ঠিক সামনে থেকে, ফ্রিজগুলোর অপাশ থেকে। কিন্তু কোন ফ্রিজ? 1 থেকে 10 সব ভর্তি। 11 আর 12তে গতকাল দুটো অ্যাক্সিডেন্টের কেস এসেছে, কিন্তু 13 নম্বর তো খালি। রেজিস্টার খাতায় আমি নিজে হাতে লিখেছি এমটি। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম, হাতে টর্চটা নিলাম। মর্গের টিউবলাইটটা ঠিক তখনই দপ করে নিভে গেল। এখন শুধু ইমার্জেন্সির লাইটের লালচে আলো জ্বলছে। পুরো মর্গটা যেন রক্তের সাগরে ভাসছে। আমি পা বাড়ালাম, বুটের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। ঠক ঠক ঠক। 13 নম্বর ফ্রিজের সামনে এসে দাঁড়ালাম। ভেতর থেকে আওয়াজটা আর আসছে না, সব শান্ত। আমি ভাবলাম হয়তো মনের ভুল, হয়তো বৃষ্টির শব্দ। আমি ঘুরে চলে আসছিলাম, ঠিক আমার পিঠের পেছনে। আপনি কি কল্পনা করতে পারছেন রফিকের অবস্থাটা? একটা খালি ফ্রিজ, ভেতর থেকে কেউ লাথি মারছে। মানুষের শক্তি কি এত হয় যে স্টিলের ভারী দরজা কাঁপিয়ে দেবে? আর যদি ভেতরে কেউ থাকেই, সে অক্সিজেন ছাড়া বাঁচল কি করে? রফিকের কি উচিত এখনই পালিয়ে যাওয়া? আমার হাত কাঁপছিল। আমি হাসিম চাচাকে ফোন দিলাম। উনি পুরনো লোক, উনি নিশ্চয়ই জানবেন। 3 বার রিং হওয়ার পর উনি ধরলেন। আমার চাচা বলল, হ্যালো রফিক, এত রাইতে ফোন দিলি কেন? কোনো ঝামেলা? চাচা, আমি মইরা জামু চাচা। এখানে কেউ আছে। 13 নম্বর ফ্রিজ, ওটা খালি না চাচা, ভেতর থেকে কেউ লাথি মারতেছে। কি বললি? 13 নম্বর? রফিক, ভালো করে শোন, আমার কথা মন দিয়া শোন। তুই ওই ফ্রিজের ধারে কাছে গেছিস? আমি তো সামনেই দাঁড়ানো চাচা। হ্যান্ডেলটা আস্তে আস্তে ঘুরতেছে চাচা। কেউ ভেতর থেকে খোলার চেষ্টা করতেছে। সর ওইখান থেকে, দৌড়া, গার্ড রুমে গিয়ে দরজা বন্ধ কর। রফিক, ওই ফ্রিজে কোনো লাশ নাই। ওই ফ্রিজে আমরা গত 5 বছর ধরে কিচ্ছু রাখি না। কেন চাচা, কি হয়েছিল? 5 বছর আগে এক বেওয়ারিশ লাশ আসছিল, পুলিশ এনকাউন্টারের বডি। কিন্তু বডিটা যখন আমরা ফ্রিজে ঢুকাই, তখনও লোকটা পুরোপুরি মরে নাই। আমরা খেয়াল করিনি রে বাপ, আমরা খেয়াল করিনি। লোকটা ফ্রিজের ভেতর জ্ঞান ফেরার পর বাঁচার জন্য ছটফট করছিল, হাতে নখ দিয়ে আছড়াইয়া স্টিল কাইটা ফেলছিল। কিন্তু আমরা বাইরে থেকে শুনি নাই। সকালে যখন খুলি, উফ, ওই দৃশ্য আমি ভুলতে পারি না। চোখ দুটা খোলা আর মুখের চামড়া খাবলে খাওয়া। ওই লোক মরে নাই রফিক, ওর আত্মাটা ওই বরফের বাক্সে আটকা পড়ে আছে। চাচা, তুমি কি হাসলা? তার চাচাদাকে বলে। আমি হাসবো কেন? আমি তো কান্তাছি তোর জন্য। রফিক, তুই কি একা? হ্যাঁ, আমি তো একাই, হাসমার চাচা বলল। তাইলে তোর ফোনের ওই পাশ থেকে আরেকটা নিঃশ্বাসের শব্দ আসতেছে কেন? তোর ঠিক পাশেই কে দাঁড়িয়ে আছে রফিক? এমনটা কেনা বলল? ওখানে কেউ ছিল? নাকি এটা সেই অসুরেরই চাল?
রফিকের ঠিক পাশে কে দাঁড়িয়ে আছে? লিসনার্স, এই মুহূর্তে আপনি আপনার ঘরের পেছনে জায়গাটা চেক করেছেন তো? আমি আস্তে আস্তে ঘাড় ঘোরালাম। আমার পাশে কেউ নেই, কিন্তু আমি অনুভব করতে পারছি বরফের মতো ঠান্ডা একটা বাতাস আমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। ১৩ নম্বর ফ্রিজের হ্যান্ডেলটা সম্পূর্ণ ঘুরে গেছে। দরজাটা এখন একটু ফাঁক হয়ে আছে। সেই ফাঁক দিয়ে গলগল করে সাদা ধোঁয়া বেরোচ্ছে, আর বেরোচ্ছে একটা পচা মাংসের গন্ধ। আমার পালানো উচিত, আমি জানি আমার পালানো উচিত, কিন্তু আমার পা দুটো যেন মেঝের সাথে পেরেক দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। একটা অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওই ফ্রিজের দিকে। আমি মন্ত্রমুগ্ধের মতো হাত বাড়ালাম, দরজাটা টান দিলাম। ফ্রিজটা খালি। না, ভুল বললাম। ফ্রিজের ট্রেটা বেরিয়ে এসেছে। তার উপর শুয়ে আছে একটা বডি ব্যাগ, চেন লাগানো কালো রঙের ব্যাগ। আমি কাঁপতে কাঁপতে চেনের দিকে হাত বাড়ালাম। হাসিম চাচা বলেছিলেন 5 বছর আগের লাশের কথা, কিন্তু এই ব্যাগটা তো একদম নতুন, চকচক করছে। আমি চেনটা নামালাম। লাশটার মুখ বেরিয়ে এলো। আমি চিৎকার দিতে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। লাশটা, ওটা আমি, একদম অবিকল আমি। আমার পরনে সেই একই চেক শার্ট, কপালে সেই ছোটবেলার কাটা দাগ। এমনকি আমার হাতে এখন যে ঘড়িটা আছে, লাশটার হাতেও সেই একই ঘড়ি, শুধু তফাৎ একটাই, লাশটার চোখ দুটো খোলা, আর সেই চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হঠাৎ মৃত্যু আমি, মানে ওই লাশটা, তার রক্তাক্ত ঠোঁট দুটো ফাঁক করল। রফিক, আমার ডিউটি শেষ, এবার তোর পালা। সাথে সাথে লাশটা তার 2 হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরল। কি অসম্ভব জোর সেই হাতে, মনে হচ্ছে লোহার সাঁড়াশি দিয়ে আমার শ্বাসনালী চেপে ধরেছে। আমি ছটফট করছি, নখ দিয়ে ওর হাতে খামচি দিচ্ছি, কিন্তু ওর হাতে কোনো চামড়া নেই, শুধু বরফের মতো ঠান্ডা মাংস। সে আমাকে টানছে। ফ্রিজের ভেতরে অন্ধকার, দম বন্ধ করা অন্ধকার। আমি প্রাণপণে লাথি মারলাম। টেবিলের ওপর রাখা কাঁচিটা হাতড়ে খুঁজলাম, পেলাম। আমি সজোরে কাঁচিটা বসিয়ে দিলাম ওই লাশের চোখে। হাতের বাঁধন আলগা হলো। আমি ছিটকে পড়ে গেলাম মেঝেতে। হামাগুড়ি দিয়ে দরজার দিকে দৌড়াতে চাইলাম, কিন্তু দরজাটা নেই। মর্গের যে মেন দরজা ছিল, সেখানে এখন শুধু ইটের দেয়াল। আমি বন্দি। পেছন থেকে আবার সেই শব্দটা আসছে। ট্রেটা ভেতরে ঢুকছে, আর ভেতর থেকে সেই কণ্ঠস্বর, পালাবি কোথায় রফিক? আজ থেকে তুই 13 নম্বর, আজ থেকে তুই বেওয়ারিশ। পরদিন সকালবেলা পুলিশ এসে মর্গ থেকে লাশ উদ্ধার করল। না, কোনো পুরনো লাশ নয়, গার্ডরুমের মেঝেতে পড়েছিল রফিকের নিথর দেহ। পোস্টমর্টেম রিপোর্টে ডক্টররা অবাক হয়ে গেলেন। রফিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, হার্ট অ্যাটাক। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, রফিকের সারা শরীর ছিল জমে বরফ হয়ে যাওয়া, যেন তাকে -20 ডিগ্রি তাপমাত্রায় ডিপ ফ্রিজে রাখা হয়েছিল অন্তত 10 ঘন্টা। অথচ সে পড়েছিল ফ্লোরে। পুলিশ ইনভেস্টিগেশনের সময় 13 নম্বর ফ্রিজটা খুলেছিল। সবাই ভেবেছিল ওটা খালি থাকবে, কিন্তু না। ফ্রিজের ভেতরে স্টিলের ট্রের ওপর নখ দিয়ে খুব গভীরভাবে একটা নাম খোদাই করা ছিল, যেন কেউ মৃত্যুর শেষ মুহূর্তে প্রচণ্ড যন্ত্রণায় নখ দিয়ে আছড়ে আছড়ে নামটা লিখেছে। নামটা হলো রফিক। লেখাটা একদম টাটকা। স্টিলের গা থেকে তখনও লোহার গুঁড়োগুলো ঝরছে। হাসিম চাচা চাকরিটা ছেড়ে দিয়েছেন। তিনি এখন আর ওই রাস্তার ধারের কাছেও যান না। তবে তিনি বলেন, মাঝে মাঝে গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন 13 নম্বর ফ্রিজের ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আসে। কেউ একজন বলে, আমার ডিউটি শেষ, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। লিসনার্স, গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা, সেটা কি শেষ হয়েছে? আপনার ঘরে তাপমাত্রা কি একটু কমে গেছে? আপনার নিজের হাতে কি একটু বরফের ছোঁয়া পাচ্ছেন? আজ রাতে ঘুমানোর আগে আপনার আলমারি বা ওয়ার্ড্রোবটা একবার চেক করে নেবেন। কে জানে, হয়তো কোনো এক কোনায় কেউ আপনার নাম লিখে অপেক্ষা করছে। আমি RJ পায়েল বিদায় নিচ্ছি ভূত FM থেকে। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো আত্মা, নতুন কোনো আর্তনাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ডোন্ট টার্ন অফ দ্য লাইট। মাঝরাত তখন 2টো, ঢাকা মেডিকেল কলেজ মর্গ। নতুন জয়েন করা ডোম রফিক একা ডিউটিতে। হঠাৎ তার কানে আসে মর্গের 13 নম্বর ফ্রিজের ভেতর থেকে নখের আঁচড় আর অস্পষ্ট গোঙানির আওয়াজ। অথচ রেকর্ড বুক বলছে ওই ফ্রিজ কি গত 3 দিন ধরে খালি। ভয়ে কাঁপতে কাঁপতে রফিক যখন ফ্রিজটা খোলে, তখন সে আবিষ্কার করে এক হাড় হিম করা দৃশ্য। ফ্রিজ খালি নয়, বরং সেখানে দলা পাকিয়ে আছে এমন কিছু যা মানুষের আকৃতি হলেও মানুষ নয়। সেই রাতে মর্গের বন্ধ দরজার ওপাশে শুরু হয় এক নারকীয় খেলা।
যেখানে জীবিত আর মৃতের ব্যবধান মুছে যায়। রাত গভীর হয় আর সেই সাথে গভীর হয় আমাদের চারপাশের ছায়াগুলো। হ্যালো লিসনার্স, আপনারা শুনছেন ভূত এফএম, আর আমি আর যে পায়েল আছি আপনাদের